টিএসসির মায়ামিতে সাম্বা ম্যাজিক ভিনিসিয়াসের জোড়া গোলে বাজিমাত সেরেসাউদের স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল এগিয়ে ৩-০ গোলে। বেইজিংয়ে তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা। আজ প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা, বিনিয়োগ ও কর্মসংস্থান। বাড়ছে ডেঙ্গিতে মৃত্যু ও আক্রান্ত। মোকাবিলায় এডিসের লার্ভার খোঁজে টাস্ক ফোর্স। গুলশানে অভিযানে রেস্তোরাঁকে জরিমানা, ম্যানেজারকে ২ মাসের জেল। কীটনাশক বিতরণ। নির্মাণের কয়েক মাসেই উন্নয়নের নামে ভেঙে ফেলা হয় সড়ক। সমন্বিত পরিকল্পনার অভাবে জনদুর্ভোগ। পরিকল্পনা অনুমোদন ও বাস্তবায়নে জবাবদিহিতার তাগিদ নগর বিশেষজ্ঞের। এবং সৌদি আরব থেকে প্রবাসীর মরদেহ পাঠানোর প্রক্রিয়া দীর্ঘ ও জটিল। পুলিশ রিপোর্ট, দূতাবাসের অনুমতি সহ পেরোতে হয় একাধিক ধাপ। বেশিরভাগ সময় স্বজনেরই নিতে হয় পুরো দায়িত্ব। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বিশ্বকাপে ব্রাজিলের সাম্বা ম্যাজিকে বাংলাদেশের সমর্থকদের মাঝে উত্তেজনা তুঙ্গে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছেন জিহাদ আল হাসান। শুরুতেই যাচ্ছি রাইদুলের কাছে। রাইদুল, রাইদুল, সমর্থকদের উচ্ছ্বাসের খবর যদি জানাতেন। কিন্তু পৌঁছে গেছে আপনারা সবাই, এবং আজকের যে উল্লাস সেটি কিন্তু কিন্তু জয় ৩-০ জয়টি কিন্তু ছিনিয়ে নিয়েছে নেদারল্যান্ড। উচ্ছ্বাসই কিন্তু পালন করছে টিএসসিতে আসা যে সকল দর্শকরা আছেন, সেই দর্শকরা কিন্তু তাদের সেই উল্লাস, সেই জয়ের উল্লাসে মেতে উঠেছেন। সেই সমর্থকরা, যে ভক্ত অনুরাগীরা এসেছেন সেই রাতে। এবং আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি বলছিলেন যে তিনি সেই সুদূর হবিগঞ্জ থেকে কিন্তু ছুটে এসেছেন তাদের সেই বিজয়ের উল্লাস, সেই সংবাদ এবং সেই জয়ের আশা এবং জয়কে ছিনিয়ে নিতে। এবং সেই এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ব্রাজিল কিন্তু ৩-০ গোলে জয় পেয়েছে এবং সেই জয়ের ছিনিয়ে নিয়েছে সেই বিরোধী পক্ষ সেই দলের কাছ থেকে। এবং আজকের যেই পুরো গোল, প্রথম ৬ মিনিটের গোলের মাথায় কিন্তু তারা তাদের জয়কে নিশ্চিত করে নিয়েছে বলে আসলে তাদের যেই ভক্ত, তাদের যে সমর্থকরা আছে তারা যেমনটা ভাবে বলছিল। এখানে কিন্তু যারা তাদের সমর্থককে জার্সি হয়ে এবং অন্যান্য দলের যে সকল সমর্থকরা আছে তারাও কিন্তু এসেছিলেন। তারাও এসে তাদের যেই খেলা, আজকের খেলা কিন্তু উপভোগ করেছে। জয় কেমন লাগছে জয় পেয়ে? আজকের খেলাটা অনেক ভালো লাগছে। আমার নেইমারের খেলা দেখতে আসছিলাম এবং অবশেষে ৩ বছর পর নেইমার আজকে মাঠে নামলো। নেইমারের খেলা দেখে আমার অনেক ভালো লাগছে। আজকে আমি অনেক খুশি। এই জয়টি আসলে বলছে প্রথমেই নিশ্চিত করে ফেলেছিল। যে প্রথম ৬ মিনিটের গোলটি যখন তারা ব্রাজিল দিয়েছিল, সেই ব্রাজিলের কিন্তু গোলে প্রথমে নিশ্চিত হতে পেরেছিল যে তাদের জয়টা আসলে নিশ্চিত হতে পারবে। এখানে আর্জেন্টিনার একজন সমর্থক রয়েছে, তিনি কিন্তু এসেছেন খেলা দেখতে। আচ্ছা, কেমন লাগলো, জয়েরটা কেমন মনে? আমি মূলত নেইমারের খেলা দেখার জন্য আসছি। আমি টঙ্গী থেকে আসছি এখানে খেলা দেখার জন্য এবং অবশেষে সে দীর্ঘদিন পরে জাতীয় দলে কামব্যাক করতে পারছে, এই জন্য আমি খুবই আনন্দিত। ধন্যবাদ আপনাকে। একজন আর্জেন্টাইন সমর্থকের সাথে তিনি বলছিলেন তিনি নেইমারকে পছন্দ করেন, তাই ছুটে এসেছেন সেই যে টিএসসির মাঠে এবং টিএসসির মাঠে এসে সেই বিজয়ের উল্লাসে অংশগ্রহণ করছেন এবং সেই আনন্দ, সেই সুন্দর উচ্ছ্বাসের মুখর কিন্তু তারা বেঁধে নিয়েছেন। এখানে কিন্তু অনেক ব্রাজিল সমর্থক আমরা দেখতে পাচ্ছি। আপু, আমরা একটু কথা বলবো না যে জয়, ব্রাজিলের যে জয়টি আসলে কখন আপনি নিশ্চিত হতে পেরেছিলেন আজকে ব্রাজিল জিতবে? যখন ফার্স্ট হাফে হচ্ছে ওরা 2টা গোল দিয়ে দিয়েছে তখনই বুঝতে পেরেছি যে আমরা জিতবো আজকে। কেমন লাগছে? কারা অনেক ভালো লাগছে। ভিন্ন অনেক ভালো খেলেছে, নেইমার নেমেছে, তো সব মিলে অনেক ভালো লাগছে যে নেক্সট ম্যাচে আমরা ভালো করবো, এতটুকু প্রত্যাশা রাখছি। বিশ্বকাপ জয়ের ব্যাপারে কত আশাবাদী? ম্যাচগুলো যে চলতেছে, মানে ব্রাজিল অনেক ভালো খেলতেছে, মানে ডে বাই ডে, তো আমরা আশা
করি যে আমরা মিশন হেক্সা সফল করতে পারবো। ধন্যবাদ আপনাকে। একজন ব্রাজিল সমর্থক তিনি বলছিলেন যে আসলে যে জয়ের ব্যাপারে তিনি কিন্তু প্রথম অর্ধেক হাফ টাইমের আগে কিন্তু তিনি বুঝে গিয়েছিলেন যে তারা আজকে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাবেন এবং তারা জয় ছিনিয়ে নেবেন সেই প্রতিপক্ষের কাছ থেকে। কিন্তু আমরা দেখেছি যে প্রথম থেকে কিন্তু অ্যাটাকিং মোমেন্টে তারা কিন্তু ছিল এবং তারা সেই মুহূর্তে কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছে গিয়েছে। এখানে কিন্তু আরও বেশ কয়েকজন আর্জেন্টিনিয়ান সমর্থক রয়েছে, আমরা একটু আপনার সাথে কথা বলবো। আপনি তো একজন আর্জেন্টিন সমর্থক দেখতে পাচ্ছি, আসলে ব্রাজিলের খেলা আজকে কি কারণে বা কেমন লাগছে অংশগ্রহণ করে? ব্রাজিলের খেলা অনেক ভালো লাগছে, বিশেষ করে ভিনিসিয়াস দুইটা মারাত্মক গোল করছে। ব্রাজিল ভালো খেলছে, আমরা চাই ব্রাজিলকে শুভকামনা জানাতে পরের রাউন্ডের জন্য ভালো খেলা। ধন্যবাদ। ধন্যবাদ। এখানে আরেকজন ব্রাজিল সমর্থক রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলবো। আপু, আপনি কেমন লাগলো আজকে খেলাটা দেখে এবং কোন সময়টি মনে হয়েছে যে আসলে আপনার জয়ের প্রান্তে পৌঁছে যাচ্ছে? সব সময় মনে হচ্ছে ইনশাআল্লাহ কাপ হবে। বিশ্বকাপ জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? 100%। 100%। ধন্যবাদ আপনাকে। 100% জয়ের ব্যাপারে আশাবাদী তিনি যেমনটা বলছিলেন, এমন বিষয়ে কিন্তু আরও অনেক মানুষ রয়েছেন, আরও অনেক সমর্থকরা কিন্তু এসেছেন পতাকা হাতে, কিন্তু তারা আসলে তাদের জয়টিকে উল্লাসে পরিণত করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন সমর্থক তারা আসলে ছাদে, কেউ গাছে, কেউ বা সেই যেই রেলিংগুলো রয়েছে সেই রেলিংগুলোতে উঠে কিন্তু জয়ের উচ্ছ্বাস, যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু উপভোগ করছেন বন্ধুদের সাথে। এবং যারা এখানে অংশগ্রহণ করতে এসেছেন, খেলা দেখতে এসেছেন, তাদেরকে এখানে কিন্তু বিজয় র্যালিও আমরা দেখতে পাচ্ছি, সেই র্যালিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অংশগ্রহণ করছে। অর্থাৎ এই টিএসসি প্রাঙ্গণ যেন বিজয়ের উল্লাসে পরিণত হয়েছে ব্রাজিল সমর্থকদের। টিএসসি প্রাঙ্গণ থেকে এটি ছিল আমার কাছে। আমরা একটু ডেফিনেটলি বিশ্ববিদ্যালয়ে যেতে চাই, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী জিয়াদ। ভাই ফ্রেমে আসেন। ড্যাফোডিল ভার্সিটির যে উন্মাদনা এবং উচ্ছ্বাস ছিল, এই মুহূর্তে আসলে খেলা শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু দর্শকরা এই মাঠে এখনও চায়নি, বা ড্যাফোডিলের যে অডিটোরিয়াম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম পুরো হাউসফুল ছিল একদম খেলা যখন শুরু হয় তখন থেকেই, এবং শেষে কিন্তু শেষ হয়েছে জয়ের হাসি নিয়ে ড্যাফোডিল ক্যাম্পাস ছেড়েছে। এখনও আমরা একটু দেখাতে চাই যে এখনও দর্শকরা কিন্তু যে জয় উল্লাস সেটা কিন্তু করছেন, বা তারা দলবদ্ধভাবে রয়েছেন। আমরা একটু দেখাতে চাই দর্শকদের আসলে এই ম্যাচে উন্মাদনাটা কেমন ছিল, খেলা কেমন লাগলো। অবিশ্বাস্য জয়, ঠিক এমন একটা জয় আমরা ব্রাজিলের কাছ থেকে অপেক্ষা করেছিলাম। আমাদের সারা রাত জেগে খেলা দেখা সার্থক, সারা রাত্র ঘুমাই নেই, শুধুমাত্র এমন একটা জয়ের জন্য অপেক্ষা করেছিলাম। হেক্সা লোডিং, আমরা শুধুমাত্র 26-এ হেক্সার জন্য ওয়েট করছি। নেইমার যখন মাঠে নামলেন তখন আসলে আপনার মধ্যে অনুভূতিটা কেমন হয়েছিল? বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। ঠিক এই মুহূর্তটার জন্যই সারা ব্রাজিল ফ্যানরা অপেক্ষা করছিল, যে শুধুমাত্র নেইমারের পারফরমেন্স দেখার জন্য। নেইমারকে আসলে ফিরতে দেখে কেমন লাগছে? এটা অবশ্যই বলতে চাই, খুবই ভালো লাগছে। আপনি এখানে উপস্থিত ছিলেন, দেখছেন যে ক্রাউডটা কি রকমের ছিল যখন নেইমার মাঠে নামে। পুরো বিশ্ববিদ্যালয় কাঁপতে শুরু করেছিল এবং প্রতিটি মানুষ তারা সবাই নেইমার বলে স্লোগান দিয়েছিল। এটা থেকে বোঝা যায় যে নেইমার যখন মাঠে নামে তখন হচ্ছে পুরো ব্রাজিল ফ্যানের হৃদয়ে একটা প্রাণ আসে, ব্রাজিলের খেলা একটা উন্মাদ আসে। থ্যাংক ইউ। নেইমারের কথা যদি বলি, যে নেইমার কিন্তু যেখানে খেলছেন বা ভিনিসিয়াস এবার দুর্দান্ত খেলছেন, তাকে জায়গা করে দিতে হলে নেইমারকে যদি সুযোগ দিতে হয় তখন ভিনিসিয়াসের পারফর্মটা একটু পড়ে যাবে কিনা, কি মনে হচ্ছে? ভিনিসিয়াসের পারফর্ম কখনোই করবে না। ভিনিসিয়াস কেমন করবে নেইমার যদি তখন থাকেন? আর যদি নেইমার স্ট্রাইকে খেলে অবশ্যই ভালো করার ট্রাই করবে। ব্রাজিল দলের এই মুহূর্তে আসলে নেইমার থাকলে মেইন ম্যানটা কে হবেন? নেইমার থাকলে মেইন ম্যান ভিনিসিয়াস, হয়তো ইয়ং প্লেয়ার যেহেতু, তাহলে দুজনই ভালো খেলে। ব্রাজিলের আসলে হেক্সাটা কার উপর বেশি প্রত্যাশা করছেন? নেইমার অলওয়েজ নেইমার। রাফিনাকে মিস করছেন কিনা এই ম্যাচটা? হ্যাঁ, অবশ্যই করছি। থ্যাংক ইউ। দর্শকরা যেটা বলছিলেন যে নেইমার আসলে ফিরে আসবেন, এবং নেইমার যদি ফিরে এসে দেখাচ্ছে ভিনিসিয়াসের সঙ্গে, যে ভিনিসিয়াস যে পারফর্মটা করছেন বা ভিনিসিয়াস যে পারফরমেন্সে রয়েছেন বা ধারে রয়েছেন, সেখানে কোনো ব্যত্যয় ঘটবে বা নেইমারের সঙ্গে কিন্তু কোনো কনফ্লিক্ট হবে না। যেমনটা আমরা পর্তুগালে দেখেছি যে ব্রুনো ফার্নান্দেজ বা রোনালদোর সঙ্গে একটা মনোমালিন্য বা কোনো একটা থেকে যায় অপূর্ণতা, সেখান থেকে কিন্তু এই প্লেয়াররা বলছেন যে নেইমাররা যেভাবে আসলে খেলছেন সেভাবে দর্শকদের গর্জন, যে আসলে যেভাবে গর্জন তুলছেন হেক্সা জয় আসলে কতটুকু সম্ভব? 100% সম্ভব। ব্রাজিল তার সাম্বার তালে ফিরে এসেছে, এইবার হেক্সা মিশন হবে। পারফরম্যান্স আসলেই সম্ভব। ব্রাজিল যেভাবে আস্তে আস্তে পারফর্ম করতেছে, হেক্সা সম্ভব। ফিরে এসেছে। ব্রাজিলের আসলে মেইন ম্যান এই মুহূর্তে কে হবেন, ভিনিসিয়াস জুনিয়র নাকি নেইমার? যেহেতু নেইমার ফিরে এসেছেন, অবশ্যই নেইমারের হওয়া উচিত, কিন্তু ভিনিসিয়াস যে ফর্মে আছে, আমাদের ডন কার্লো আনচেলত্তি যেভাবে ফর্ম নিয়েছেন, আমরা বিশ্বাস করি এবার হেক্সা আসবেই।
32 রাউন্ড অফ 32 কিন্তু একটা কঠিন লড়াই হতে যাচ্ছে ব্রাজিলের জন্য। সেখানে আসলে কতটুকু উতরাতে পারবেন বলে মনে করছেন এই ম্যাচটা দেখে? কতটুকু আত্মবিশ্বাসী? আমরা 100% আত্মবিশ্বাসী। আমরা গেমটাকে ভালোভাবে রিড করতে পারতেছি, কারণ প্রত্যেকটা ম্যাচ আমাদের এগিয়ে যেতে হবে রিড করে করে। সো কোনোটাই ছোট করে দেখার সুযোগ নেই। নেইমার এবং ভিনিসিয়াস বা কারোর পারফরমেন্স কি খারাপ লাগছে কিনা বা পড়ে যাচ্ছে কিনা এই মুহূর্তে মনে হচ্ছে? কারো পারফরমেন্স খারাপ নেই, এবার সবাই সাম্বার তালে খেলছে। সাম্বার প্রথম ম্যাচটা আমরা কি দেখেছি, এই দুইটা কিন্তু একটু তুলনামূলক কম প্রতিদ্বন্দ্বিতা বা কম শক্তিশালী ছিল। প্রথম ম্যাচটা যদি মরক্কোর কথা বলি, যে ব্রাজিলের থেকে এক ধাপ মাত্র পিছিয়ে, সেখানে এই এখন যে দুইটা খেললো 80 ধাপ বা 40 এই র্যাঙ্কিংয়ের ফুটবলারদের সঙ্গে কি ব্রাজিল ডোমিনেট করেছে? আসলে কি যখন কম প্রতিদ্বন্দ্বিতা বা কম দুর্বল শক্তি পাচ্ছে তখনই ব্রাজিল কি জ্বলে উঠছে কিনা? না না, এটা আসলেই না। আঞ্চলিক আমরা খেলা ইউসিএল দেখছি, তিনি প্রথম ম্যাচ অলওয়েজ টেস্ট করেন। তিনি সবসময় এটা দেখেন যে প্রথম ম্যাচে টিম আমার কিভাবে খেলতেছে। ওকে, থ্যাংক ইউ। দর্শকরা যেটা বলছিলেন যে আসলে যেভাবে ফিরে এসেছে ব্রাজিল, সেখানে নকআউট পর্বে কিন্তু ভালো করবে এবং নকআউট পর্ব থেকে তাদের যে স্বপ্ন বা প্রত্যাশা 2002 সালের পর থেকে হেক্সা জয়, এই হেক্সা জয়টা আসলেই সম্ভব হবেন এমনটাই প্রত্যাশা করছেন দর্শকরা। সেখানে কিন্তু যেটা বলছেন যে ব্রাজিলের মেইনম্যান বা হেক্সা জয়ের স্বপ্ন পূরণের কান্ডারি কিন্তু হতে পারেন নেইমার অথবা ভিনিসিয়াস জুনিয়র। এই ছিল আমার কাছে সবশেষ ড্যাফোডিল ক্যাম্পাস থেকে। ড্যাফোডিল ক্যাম্পাস থেকে জিহাদ আল হাসান এবং এর আগে টিএসসি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। তারা জানাচ্ছিলেন ব্রাজিল 3-0 গোলে যে হারিয়েছে তার সবশেষ খবর এবং দর্শকরা যে উচ্ছ্বাস করছে তারই খবর আমাদেরকে জানাচ্ছিলেন। ব্রাজিলের জয়ের খবর জানাতে আমরা একটু রংপুর টাউন হলে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। হিমেল, আবেগ, উচ্ছ্বাস, উন্মাদনা, সেই উচ্ছ্বাস উন্মাদনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রংপুরের টাউন হল চত্বর। আমি যদি আপনাদেরকে একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি, সেই ভোর রাত থেকে ব্রাজিল যারা দর্শক এবং সমর্থক রয়েছেন তারা কিন্তু এই ব্রাজিলের জয় উদযাপন করছেন এবং তারা যেমনটি বলছেন যে আজকে দীর্ঘ প্রায় 200 দিন পর্বে যে নেইমার জুনিয়রের যে প্রত্যাবর্তন, তিনি যখন মাঠে নামলেন তখন এই ব্রাজিল সমর্থকদের একেবারে উৎসাহ উদ্দীপনার কিন্তু কোনো কমতি ছিল না এবং ভিনি জুনিয়র 2টি গোল করলেন এবং এর পরে আরো একটি গোল করার পরে ব্রাজিল সমর্থকদের যে উচ্ছ্বাস উন্মাদনায় একেবারে তারা মেতে উঠেছেন এবং তাদের যেই চাওয়া এই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখবে ব্রাজিল এবং এই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে তারা কিন্তু ফাইনালে গিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আসলে বুকে 6টি স্টার জড়াবে, সেই কথা কিন্তু সমর্থকরা বলছেন এবং সমর্থকরা যেটি বলছেন যে আজকে নেইমার জুনিয়র স্টার, ব্রাজিলের স্টার মাঠে নামার পরপরই দর্শকের যে উচ্ছ্বাস উন্মাদনা সেটি কিন্তু একেবারে দেখার বিষয়। শত শত ফুটবল প্রেমী কিন্তু এই বৃষ্টিতে উপেক্ষা করেই কিন্তু রংপুর টাউন হল চত্বরে কিন্তু উপস্থিত হয়েছেন এবং শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত কিন্তু এই টাউন হল চত্বরে কিন্তু তারা খেলা দেখেছেন এবং ব্রাজিল ফ্যান্স ক্লাবের আয়োজনে কিন্তু প্রতিদিন রংপুরের টাউন হল চত্বরে যে এলইডি স্ক্রিনে কিন্তু সময় টেলিভিশনের মাধ্যমে এখানে সরাসরি খেলা সম্প্রচার করা হচ্ছে। সবকিছু নিয়ে ব্রাজিলের সমর্থকরা যেটি আশা করছেন যে ব্রাজিল পরবর্তী ম্যাচগুলো, দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো জয়যুক্ত হবে এবং প্রতিটি ম্যাচ বাই ম্যাচ খেলে বিশ্বকাপের এই ট্রফি, সোনালী ট্রফি নিয়ে কিন্তু বাড়ি ফিরবে সেলসাও শিষ্যরা এবং তারা যেমনটি বলছেন যে আজকে যে 3-3টি গোল ব্রাজিল দিল সেই 3-3টি গোলের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এবং ব্রাজিলের যারা সমর্থকরা রয়েছেন তারা বলছেন প্রতিদিন তাদের এই প্রিয় দলকে সমর্থন করার জন্য কিন্তু তারা রংপুরের টাউন হল চত্বরে কিন্তু সমর্থন জানাবেন এবং তারা যেমনটি বলছেন যে তাদের যে প্রিয় খেলোয়াড় নেইমার জুনিয়র, সেই নেইমার জুনিয়র পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে মাঠে নামবেন এবং তিনি গোল করবেন। এখানকার যারা উৎসুক ব্রাজিলের সমর্থক রয়েছেন, যারা ফুটবল প্রেমী রয়েছেন, তাদের ইচ্ছা ছিল ভিনি জুনিয়র হ্যাটট্রিক পূর্ণ করবেন। সেই স্বপ্ন পূরণ না হলেও পরের ম্যাচে ভিনি জুনিয়র যাতে হ্যাটট্রিক পূরণ করেন সেই কথা কিন্তু তারা জানাচ্ছেন এবং তাদের উৎসাহ উদ্দীপনা একেবারে কিন্তু দেখার মতো। হলুদ রঙে কিন্তু পুরো রংপুরের যে টাউন হল চত্বর রয়েছে সেটা কিন্তু একেবারে ছেয়ে গেছে। আমি বলে রাখি সারা দেশের মতো প্রতিনিয়ত আমরা যখনই দেখি ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ আয়োজন হয় তখনই কিন্তু সমর্থকরা কিন্তু এখানে জড়ো হন এবং তাদের যে দল, প্রিয় দল ব্রাজিলকে কিন্তু সাপোর্ট করেন এবং তারা যেমনটি বলছেন যে ব্রাজিল কিন্তু এবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে কিন্তু আসলে বাড়ি ফিরবে এবং সোনালী ট্রফির অপেক্ষায় আছে সেলসাওয়ের শিষ্যরা এবং তারা যেমনটি বলছেন যে নেইমারের হাত ধরে কিন্তু এবার ব্রাজিল 6 স্টার কিন্তু পূর্ণ করবে এবং দেখছেন যে ব্রাজিল ফ্যান্স ক্লাবের যারা দর্শক রয়েছেন এবং ফুটবল প্রেমী রয়েছেন এবং সদস্যরা রয়েছেন তারাও কিন্তু একেবারে উচ্ছ্বাস উদ্দীপনায় একেবারে মেতে উঠেছেন। তাদের চাওয়া দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল
ব্রাজিল ভালো খেলবে এবং বিশ্বকাপের সোনালী ট্রফি নিয়ে কিন্তু তারা বাড়ি ফিরবে। এই ছিল রংপুরের টাউন হল চত্বর থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। রংপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রেদওয়ান হিমেল, জানাচ্ছিলেন ব্রাজিলের জয়ে দর্শকরা যে উচ্ছ্বাস করছে, উদযাপন করছে তারই সবশেষ খবর। এবার অন্যান্য প্রসঙ্গ। রাষ্ট্রীয় সফরে চীনের বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনারে সম্মান জানানো হয়। এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেন সরকার প্রধান। বৃহস্পতিবার চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এবং শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেইজিং থেকে সে খবর জানাচ্ছেন আহমেদ সালেহিন। রাষ্ট্রীয় সফরে চীনে গিয়ে দালিয়ান প্রদেশে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বেইজিংয়ে। দালিয়ান থেকে বুলেট ট্রেনে যাত্রা করে স্থানীয় সময় বিকেল 5:30 বেইজিং পৌঁছান সরকার প্রধান। এ সময় স্টেশনের প্ল্যাটফর্মেই তাকে অভ্যর্থনা জানানো হয়, দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা, ছিল গার্ড অফ অনারও। বৃহস্পতিবার চীনা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ দূতাবাস আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের আলোচনায়। এদিন বেইজিংয়ের দ্য গ্রেট হল অব পিপলে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সই হবে চুক্তি ও সমঝোতা স্মারক। এছাড়া দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, নীতি নির্ধারকদের সঙ্গেও আলাদা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সূচিও রয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচি শেষে ওই দিনই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে সরকার প্রধানের। এর আগে বুধবার দিনভর দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন সহ নানা আনুষ্ঠানিকতায় যোগ দেন তারেক রহমান। এবারের সম্মেলনে 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের 1700 জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। সাইডলাইন বৈঠকে কাজাকিস্তান সহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকও করেন প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, চীন। প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, এ সফরে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা জোরদারে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায় জানিয়ে তিনি বলেন, দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, নতুন করে ফ্যাসিবাদ তৈরি হচ্ছে বলে প্রায় অভিযোগের বান ছড়া হচ্ছে, অথচ তাদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের যে ঘাটতি, বাণিজ্য ঘাটতি প্রায় $24 বিলিয়ন মতো, এটিকে কমিয়ে আনতে হবে। সে ব্যাপারে দেশের জনগণ প্রত্যাশা করে দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে যুগোপযোগী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। দেশের প্রধানমন্ত্রীর সাথে তৎপর যে আমরা যদি আমাদের বাণিজ্য ঘাটতি কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এদেশের শিল্পায়ন এবং অন্যান্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের একটি যুগান্তকারী অবস্থায় এসে উপনীত হতে পারবে। ভোরের সময় আরও থাকছে, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার। জিডিপিতে অবদান 1.5% নিশ্চিতের লক্ষ্য, মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিতের তাগিদ। ডেঙ্গি নিধনে টাস্ক ফোর্স গঠনের পর প্রথম দিনের অভিযানে মিলেছে এডিসের লার্ভা। গুলশানে একটি রেস্তোরাঁকে জরিমানার পাশাপাশি মালিককে 2 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, সপ্তাহে 3 থেকে 4 দিন এ অভিযান চলবে। এদিকে 24 ঘন্টায় ডেঙ্গিতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 157 জন। চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 5 জনের, আর হাসপাতালে ভর্তি প্রায় 2000। এমন পরিস্থিতিতে এডিসের লার্ভার খোঁজে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের নেতৃত্বে টাস্কফোর্স গুলশানের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। এ সময় একটি রেস্তোরাঁয় অভিযানে গিয়ে ড্রামে জমিয়ে রাখা পানিতে মেলে লার্ভা। এ ঘটনায় জরিমানার পাশাপাশি রেস্তোরাঁ ম্যানেজারকে 2 মাসের জেল দেন ভ্রাম্যমাণ আদালত।
এরপর গুলশানের বিভিন্ন ভবন ও স্থাপনা পরিদর্শন করে এডিসের লার্ভা ধ্বংস করা হয়। পাশাপাশি বাসাবাড়িতে বিতরণ করা হয় লার্ভা ধ্বংসকারী ওষুধ। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শাহে আলম জানান, সপ্তাহে 3 থেকে 4 দিন এ অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে জমে থাকা পানি পরিষ্কারের আহ্বান জানান তিনি। প্রত্যেক সপ্তাহেই আমরা 3-4 দিন করে এই টাস্ক ফোর্সের যে এটা ঠিক অভিযান শব্দটা শুনতে খারাপ লাগে, এটা কার্যক্রম, জনসচেতনতা, জনসম্পৃক্ততা এবং অ্যাডিস মশার উৎসস্থলগুলি, সোর্সগুলি দূরীকরণের জন্য যে কার্যক্রম, এটা আমরা অব্যাহত রাখবো। আপনারা আপনাদের নিজের জীবনের ঝুঁকি না নিয়ে নিরাপত্তার জন্য আপনারা একটু আপনাদের বেলকুনি, টপ, ছাদ, নিচের অংশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অনেক ভবনে প্রবেশ করতে বাধার মুখে পড়ায় মশক নিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা। এই জরিমানার উদ্দেশ্য হচ্ছে নাগরিকদেরকে সচেতন করা এবং নাগরিকদেরকে সম্পৃক্ত করা। আসলে মাঠ পর্যায়ে আমরা সহযোগিতা একটু পেলো বিভিন্ন হাই রাইজ বিল্ডিং গুলাতে, বিশেষ করে যেখানে হাই রাইজ সেখানে আমরা ঢুকতে অসুবিধা হয়, আমাদের ঢুকতে দেয় না। হ্যাঁ, আমরা আইডি কার্ড দেখিয়েও ঢুকতে পারি না। ফুলের টব, পুরানো টায়ার, পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানায় টাস্ক ফোর্স। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 3 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত 1089 জন। শতভাগ কভারেজের দাবি করলেও হাসপাতালেই মিলছে টিকা না পাওয়া হাম আক্রান্ত রোগী। এক্ষেত্রে যেমন অভিভাবকদের উদাসীনতা রয়েছে, তেমনি রয়েছে প্রচারণার ঘাটতিও। বাড়ি বাড়ি গিয়ে সব শিশুকে টিকার আওতায় আনার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশে হাম সংক্রমণের 3 মাস পার হলেও বন্ধ হচ্ছে না প্রাণহানি। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন হাজারের বেশি মানুষ। হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমলেও এখনো ফাঁকা নেই হাম ওয়ার্ডের কোনো শয্যা। প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে রোগী আসছেন রাজধানীতে। মাস পেরিয়েছে জরুরি টিকাদান কর্মসূচিরও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে 100% বেশি টিকা কাভারেজের দাবি করা হলেও হাসপাতালেই মিলছে টিকা না পাওয়া রোগী। টিকা দেয় না, শেষ যে আর ছিল দেয় নেই। অসুস্থর মধ্যে হামের টিকা দেওয়া যাইব না। আগস্ট মাসে একটা টিকা পাবে আর কি, এখনো তো আর হয় নাই, কিন্তু এখন মনে হইতেছে আগস্ট মাসটা পাবে না, কারণ ও তো কন্ডিশন ভালো না এখনো। আর হামের টিকা যখন ক্যাম্পিং হয়েছে তখন ও পায় নাই, কারণ ওর বয়স তখন হয় না। আমরা শুনছিলাম 10 মাস থেকে হামের টিকা দেয়, এই জন্য আর দেয়নি। ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, বাড়ার পরে কাশিটা অতিরিক্ত হওয়ার পর এখন কাশির ওষুধ খাওয়ানোর পর আমরা সাধারণত ফার্মেসি থেকে ওষুধ খাওয়াইছিলাম, কমেনি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জরুরি অবস্থায় টিকা দেয়ায় সম্পূর্ণ কাভারেজ সম্ভব হয়নি। তাই এখন বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়াদের দ্রুত টিকার আওতায় আনতে হবে। সরকার বলছে যে এটা আউটব্রেক, অর্থাৎ প্রাদুর্ভাব। আউটব্রেক যদি হয় তাহলে কিন্তু আউটব্রেক রেসপন্স থাকতে হবে। টিকার কাজ হচ্ছে, তাও কিন্তু যেভাবে গুছিয়ে করা হয় অন্যান্য বছর, সেটা কিন্তু এবার করা যায়নি প্রথম দিকে। কিন্তু এখন তো টিকার বাকি কাজগুলো গুছিয়ে করতে হবে, না হলে তো আমরা টিকার ফলাফলটা পাচ্ছি না। টিকার পাশাপাশি 5 বছর পর্যন্ত সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আগামী 28 জুন দেশব্যাপী পালিত হবে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে প্রবাসীদের মরদেহ দেশে আনতে পোহাতে হয় নানা ভোগান্তি। পরিবারে শুরু হয় মরদেহ ফিরিয়ে আনার নতুন এক সংগ্রাম। সৌদি আরব থেকে প্রবাসীদের মরদেহ পাঠানোর প্রক্রিয়াটি দীর্ঘ ও জটিল। মৃত্যু সনদ, পুলিশ রিপোর্ট, হাসপাতালের ছাড়পত্র, দূতাবাসের অনুমতি সব মিলিয়ে পেরোতে হয় একাধিক ধাপ। অনেক ক্ষেত্রে কোম্পানি সহায়তা করলেও বেশিরভাগ সময় সহকর্মী ও স্বজনদেরই নিতে হয় পুরো দায়িত্ব। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। প্রতি বছর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে শত শত প্রবাসীর মরদেহ দেশে ফেরত যায়। তবে এই প্রক্রিয়া মোটেই সহজ নয়। এর পেছনে থাকে দীর্ঘ প্রশাসনিক ধাপ, কাগজপত্র আর আর্থিক চাপ। বাংলাদেশ দূতাবাস অনেক ক্ষেত্রে সহায়তা দিলেও বাস্তবে প্রবাসীদের সহকর্মী বা আত্মীয়দেরই বেশিরভাগ দৌড়ঝাঁপ করতে হয়। সৌদি আরব থেকে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া আরও বেশি জটিল। মৃত্যু সনদ, পুলিশ রিপোর্ট, হাসপাতালের ছাড়পত্র, দূতাবাসের অনুমতি, পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগে যায় কয়েক সপ্তাহ পর্যন্ত, কখনো পেরিয়ে যায় মাস।
সৌদি আরব থেকে লাশ পাঠাতে গেলে সৌদি আরবের যে মন্ত্রণালয়গুলো অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। দেখা গেছে এক জায়গায় আপনাকে 3-4 বার যাওয়া লাগে। সম্প্রতি সৌদি আরবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সাইফুল ইসলাম রিয়াজ নামের এক রেমিটেন্স যোদ্ধা। কথা হয় তার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে। তারা জানান মরদেহ পাঠানোর বিষয়ে তাদের কষ্টের কথা। বরিশালের বাকেরগঞ্জের সাইফুল ইসলাম রিয়াজ বাবা মার একমাত্র ছেলে সন্তান। পরিবারের আর্থিক অসচ্ছলতা মেটাতে কয়েক বছর আগে পাড়ি জমান সৌদিতে। ব্যবসায়ী হিসেবে সফল এই যুবকের আকস্মিক মৃত্যুতে দিশেহারা স্বজনরা পড়েছে নতুন ভোগান্তিতে। বুকে ব্যথা হচ্ছে, ব্যথা ওঠার পরে বলছে আমার সৌদিতে নিয়ে যান, তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যান। আমি সাথে সাথে গাড়িতে হাসপাতাল গেছি। হাসপাতালে আধা ঘন্টার মতো ছিল জীবিত, তারপর হঠাৎ করে ডাক্তার মৃত্যু ঘোষণা করছে। সাইফুল ইসলাম রিয়াজ আমার এলাকার ছোট ভাই, ও হঠাৎ করে মারা গেল। মারাটা আসলে মাইনে নেওয়া যায় না, অনেক বেদনার সাথে অনেক কষ্টের সাথে হ্যান্ডেল করতেছি ব্যাপারটা। ডেথ সার্টিফিকেট উঠানো, মর্গ থেকে ডেথ রিপোর্ট নেওয়া, যাওয়া যাতে এক্সিটের জন্য যাওয়া, পুলিশ স্টেশনে পত্রের জন্য যাওয়া, এই জিনিসগুলো কত দ্রুত সম্পন্ন হয় এটার উপর নির্ভর করে। কেউ যদি একদম দম লাগায় কাজ করে বাংলাদেশের কাগজপত্র নিয়ে আসে, সেই লাশটা 3 দিনে যাওয়া পসিবল। মরদেহ পাঠানোর জন্য অনেক সময় কোম্পানির সহায়তা মেলে না। দূরদেশে সহকর্মীরা ছুটে বেড়ান কাগজপত্রের জন্য, আর দেশে বসে স্বজনরা অপেক্ষা করেন কখন প্রিয় মানুষটির মুখটি শেষবারের মতো দেখতে পাবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। কাতারে নিহত 5 প্রবাসীর মরদেহ দ্রুত দেশে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা এবং পরিবারের কাছে হস্তান্তরে বাংলাদেশ দূতাবাস ও কাতার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে। আমরা অবশ্যই দেব। আগে আমার দরকার হলো তাদেরকে নিয়ে আসা, তাদের অবস্থা নিয়ে, এরপরে আমরা তাদের পারিবারিক সবার সঙ্গে আলোচনা করে সর্বাত্মক সহযোগিতা করি। সিলেটের মানুষের সঙ্গে, সিলেটের সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে আলোচনা করে আমাদের এই পূর্ণভূমি সিলেটের যে সংখ্যা আমাদের জনগণ মনে করতেছে সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা একটা স্বচ্ছতার একটা পর্যায়ে নিয়ে যাবে। খুব তাড়াতাড়ি এটা হবে। কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার। জিডিপিতে এই খাতের অবদান 1.5% নিশ্চিত করতে চায়। এজন্য প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র, সঙ্গীত, নাটক সহ বিভিন্ন খাতে বরাদ্দও দেওয়া হয়েছে 300 কোটি টাকা। এমন উদ্যোগ কেবল কাগজ কলমে সীমাবদ্ধ না রেখে সঠিক বাস্তবায়ন চান খাত সংশ্লিষ্টরা। আর অর্থনীতিবিদরা বলছেন, মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত করতে পারলে আন্তর্জাতিক বাজারে কদর বাড়বে বাংলাদেশি পণ্য সেবার। ইয়ানুর শিফাতের রিপোর্ট। বছরের পর বছর ধরে কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে বৈচিত্র্যময়তা আনার তাগিদ দেয়া হলেও তা থেকে গেছে আলোচনাতেই। অবশেষে সে সুযোগ বাড়াতে এবার সৃজনশীল অর্থনীতির বিকাশে জোর দিচ্ছে সরকার। কৃষি, শিল্প, প্রবাসী আয় নির্ভর অর্থনীতির পাশে 2026-27 অর্থ বছরের উত্থাপিত বাজেটে ক্রিয়েটিভ ইকোনমিতে 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে যুক্ত হবে আরও 500 কোটি টাকা। ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। সৃজনশীল অর্থনীতিতে রয়েছে এমন পণ্য ও সেবা যেখানে মূল সম্পদ হিসেবে ধরা হয় সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিকে। সে মেধাভিত্তিক চর্চাকে গুরুত্ব দিয়ে এ খাত থেকে জিডিপিতে অবদান 1.5% উন্নীত করার পরিকল্পনা সরকারের। এ খাতের বিকাশে পূর্বাচলে 100 একর জমির ওপর একটি কেন্দ্রীয় ক্রিয়েটিভ হাব ও জেলা উপজেলায় গড়ে তোলা হবে আঞ্চলিক ক্রিয়েটিভ হাব। বিসিকের মাধ্যমে স্থাপন করা হবে প্রশিক্ষণ ও হস্তশিল্প ভিত্তিক সৃজনশীল কেন্দ্র। একটি গ্রাম, একটি পণ্য উদ্যোগের আওতায় মৃৎশিল্প, শীতলপাটি, টেরাকোটা সহ ঐতিহ্যবাহী পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করবে সরকার। কতটুকু উপকৃত হবে এটা কিন্তু এখনই বলা সম্ভব না। এই টাকাটা বরাদ্দ করাটাই কিন্তু শেষ না। বরাদ্দ করার পরে কোথায় কোথায় এটা খরচ করা হবে, কাকে কাকে কিভাবে উপকৃত এই কাজটা দেয়া যায় এবং সঠিকভাবে পৌঁছালেই কিন্তু আমরা বুঝবো কতটুকু সফল।
পর্যটন খাতের প্রসারে নেওয়া হবে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনাও। আমাদের দেশে বরাদ্দ হয়, সবসময় অনেক হয়, কাজ করার সুযোগ তৈরি হয়, কিন্তু আমরা সেখান থেকে রিটার্নটা তুলে আনতে পারি না। অনেক সময় আমাদের কিছু চ্যালেঞ্জ থেকে যায়। তো গভর্নমেন্ট যদি এটাকে প্রপার মনিটরিং করে, প্রপার একটা কমিটির আন্ডারে এটা করে বিভিন্ন সেক্টর ধরে ধরে করতে পারে, তাহলে আমার মনে হয় যে এটা খুবই পজিটিভ একটা ইনিশিয়েটিভ। কাঙ্ক্ষিত সুফল পেতে শুধু বরাদ্দে আটকে না থেকে বেসরকারি বিনিয়োগ ও মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত করতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। পুরো সেক্টরটাকে হয়তো যতখানি সম্ভব ফর্মালাইজ করা দরকার। উদ্দেশ্য হওয়া উচিত আমরা এই জিনিসটাকে এখন ইনসেন্টিভ দিচ্ছি, কিন্তু এটাকে ফর্মালাইজ করার মাধ্যমে যদি করতে পারে এবং সেখানে যদি থেকে সরকার যদি পরবর্তীতে কিছু রাজস্ব আদায় করতে পারে, এটা একটা ভালো একটা দিক। বরাদ্দ দেওয়া হয়েছে ভালো, তাদেরকে উৎসাহিত প্রণোদিত করা হয়েছে ভালো, তাদেরকে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে ভালো। আমরা আশা করব যে আগামীতে ওই ধরনেরই একটা পরিবেশ থাকবে যেখানে এইসব কর্মকাণ্ডকে উৎসাহ দেওয়া হবে এবং সামাজিকভাবে এগুলোকে স্বীকৃতি দেওয়া হবে। তথ্য বলছে বিশ্বব্যাপী সৃজনশীল অর্থনীতির বাজার প্রায় $2 ট্রিলিয়ন, আর এ খাতে কর্মরত রয়েছে প্রায় 500 কোটির বেশি মানুষ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্ত পিলার 41 সংলগ্ন ভালুকিয়া নামক পাহাড়ি এলাকায় কলা বাগানে কাজ করছিলেন শফিউল। হঠাৎই সেখানে স্থলমাইন বিস্ফোরিত হয়। এ সময় তার বাম পায়ের গোড়ালি উড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় কক্সবাজারের উখিয়ার কুতুপালং MSF হাসপাতালে পাঠায়। চলতি বছরের মে মাসে নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে 4 জন নিহত হয়েছিল। খাগড়াছড়িতে অভিযানে আঞ্চলিক সশস্ত্র সংগঠন UPDF প্রসিত গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ সময় AK-47 রাইফেল উদ্ধার করা হয়। রামগড় উপজেলার প্রেমতলা এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় UPDF প্রসিত গ্রুপের সদস্যদের সঙ্গে গুলি বিনিময় হয়। এতে ঘটনাস্থলেই ববিন ত্রিপুরা নামে UPDF-এর এক সদস্য নিহত হন। মংসানু মার্মা ওরফে জীবন নামে আরেকজন আহত হন। ঘটনাস্থল থেকে একটি AK-47 রাইফেল উদ্ধার করা হয়েছে। ভোরের সময় আরও থাকছে, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন বেড়ি বাঁধে ভাঙন। 30টির বেশি পয়েন্টে শতাধিক কিলোমিটার ঝুঁকিতে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা। শঙ্কায় নদী পাড়ের মানুষ। নতুন রাস্তা নির্মাণের কয়েক মাস যেতে না যেতেই আবার শুরু হয় কাটাকাটি। কখনো পানি, কখনো গ্যাস, আবার কখনো বিদ্যুৎ, কখনো আবার ইন্টারনেট কেবল বসানোর নামে ভেঙে ফেলা হয় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক। প্রশ্ন উঠছে, একটি রাস্তা কতবার খোঁড়া হলে সেটিকে পরিকল্পিত উন্নয়ন বলা যায়? কেন বারবার একই রাস্তা খোঁড়া হচ্ছে? এর দায় কার? আর এই খরচের বোঝা শেষ পর্যন্ত বহন করছে কে? এই প্রশ্নগুলিরই উত্তর খোঁজার চেষ্টা করেছেন রায়দুল ইসলাম শুভ। ব্যাঙের জীবনচক্রের মতোই চলছে রাজধানীর সড়কগুলোর উন্নয়ন ঘিরে জনদুর্ভোগের চক্র। একটি রাস্তা তৈরি হয়, ফিতা কাটা হয়, সংবাদ শিরোনাম হয়, তারপর শুরু হয় খোঁড়াখুড়ি। এক সংস্থা কাজ শেষ করে আরেক সংস্থা আসে, পুনরায় কাটা হয় রাস্তা, আবার মেরামত, আবার খনন। এ যেন রাজধানীবাসীর নিয়তি। ধানমন্ডি 13-র এ সড়ক প্রায় 1 বছর আগে ড্রেনেজ উন্নয়ন কাজের জন্য রাস্তা খোঁড়া হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি নেই। কিন্তু মেরামতের নামে রাস্তার এক অংশে ফেলে রাখা হয় মাটি, যার কারণে দীর্ঘ 6 মাস থেকে বন্ধ রয়েছে রাস্তাটি। এই রাস্তাটা খোঁড়ার পরে এই রাস্তাটা বন্ধ, এই পাশটা বন্ধ রাখছে এবং যাতায়াত বড় গাড়ি টাড়ি যাইতে দেয় না। 1.5 বছর ধরে বন্ধ আছে। কাজ অল্প অল্প করে, আবার করে না, মাটি ফেলাই রাখছে। যাতায়াতের জন্য অনেক লোক পইরা যায়, কষ্ট হয়। কইতেছে মামা ওই পারে যাইতাম, কিন্তু হইল না। তো তাহলে ওটা হয়রানি না, আমাকে আবার ব্যাগ হয় এমুকে আইতে লাগলো। এই যে কোরবানি গেল, কোরবানি যাওয়ার পরে এই যে প্রায় 1 মাস চলে, আজ পর্যন্ত কোনো লোকও আসে না, কোনো লেবারও আসে না, কোনো মিস্ত্রি আসে না, কোনো কন্ট্রাক্টর আসে না, কেউ আসে না। শুধু ধানমন্ডি নয়, মোহাম্মদপুরের সাদেক খান রোডেও একই চিত্র। প্রায় 6 মাস আগে ড্রেনের পাইপ বসানোর কাজ শুরু হয়, এখনও পুরো এলাকা স্বাভাবিক হয়নি।
শহরের একটি রাস্তার নিচে পানি সরবরাহ, গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ বিতরণ, ড্রেনেজ, টেলিযোগাযোগ নেটওয়ার্ক সহ থাকে বহু সংস্থার অবকাঠামো। বিশেষজ্ঞদের মতে সমন্বিত পরিকল্পনা না থাকাই জনদুর্ভোগের কারণ। হাত জোর করে বলছি, বাংলাদেশের উন্নয়ন কখনোই তার প্রক্রিয়ার মধ্যে জনদুর্ভোগকে প্রাধান্য দিয়ে সময় নির্ভরতায় করা হয় না। মানুষের মূল্যবান যাতায়াত সময়ের ক্ষতি, তার জনস্বাস্থ্যের ক্ষতি, বায়ু দূষণ, জল দূষণের ক্ষতি এবং শিশুসহ বয়োবৃদ্ধসহ সকলের স্বাস্থ্যগত ক্ষতি, এই সমস্তগুলো ক্ষতি একীভূত করলে ওই প্রকল্পের খরচ 5 গুণ হয়ে দাঁড়াবে। খোঁড়া রাস্তার কারণে শুধু যানজটই তৈরি হয় না, অর্থনীতিবিদদের মতে যানজটে নষ্ট হওয়ার সময়ও একটি অর্থনৈতিক ক্ষতি। একজন কর্মজীবী মানুষ প্রতিদিন অতিরিক্ত 30 মিনিট থেকে 1 ঘন্টা রাস্তায় কাটালে বছরে শত শত ঘন্টা উৎপাদনশীল সময় হারিয়ে যায়। রাস্তা শুধু চলাচলের মাধ্যম নয়, এই সড়ক ঘিরে গড়ে ওঠে দোকানপাট, তাই বারবার খোঁড়াখুড়িতে ক্ষতিগ্রস্ত হয় ব্যবসারও। এত ক্ষতির হিসাব কি পৌঁছাচ্ছে না কর্তৃপক্ষের কানে? তাহলে দায় কার? ঠিকাদার নাকি সরকারের বিভিন্ন দফতরের? নগর বিশেষজ্ঞদের মতে অনেক ক্ষেত্রে দায় একক নয়। পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন ও তদারকি প্রতিটি ধাপেই জবাবদিহিতা প্রয়োজন। শুধুই মোহবিষ্টতার মধ্যে দিয়ে মানুষের সামনে একটা জাদু দেখায় অর্থ উপার্জনের অবলম্বন ছাড়া আর কিছু মনে করে না। সমন্বয় করে একই কাজ বারবার না করার প্রবণতা থেকে সরে আসা, এই তিনটিকে গুরুত্ব দিয়ে সমস্ত কাজ পরিচালনায় সিটি কর্পোরেশন এবং সেবা সংস্থাকে বাধ্য করলেই আমরা বড় ধরনের গুণগত পরিবর্তন দেখব। কোটি কোটি টাকার রাস্তা, অসংখ্য মানুষের সময় এবং প্রতিদিনের দুর্ভোগ। উন্নয়ন কি নাগরিক জীবনের সহজ করছে নাকি আরও কঠিন? রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীকে যানজট মুক্ত করতে আগামী 6 মাসের মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। কাঁচপুরে সায়েদাবাদের স্থানান্তরিত বাস টার্মিনাল নির্মাণ কাজ পরিদর্শনে এসে এই কথা বলেন তিনি। প্রাইম মিনিস্টার যে উদ্যোগ গ্রহণ করেছে সেটাকে বাস্তবায়ন করার জন্যই আজকে এখানে আসা, এবং আমরা আশাবাদী আগামী 4 থেকে 6 মাসের মধ্যেই আমরা এইগুলিকে বাস্তবায়ন করতে পারবো এবং নাগরিক সুবিধাগুলিকেও আমরা সুযোগগুলি তৈরি করে দিতে পারবো। এআই প্রযুক্তির নির্দিষ্ট কোনো একটি অংশের জন্য বা কয়েকটি সিগন্যালের জন্য কিন্তু করা হয়নি। এটা টোটাল ঢাকার যতগুলি সিগন্যাল আছে যেগুলি গুরুত্বপূর্ণ, বেশিরভাগ প্রাথমিক পর্যায়ে এগুলি এআই পদ্ধতি বাস্তবায়ন করা হবে, কিন্তু পর্যায়ক্রমে সব জায়গায় এই কাজগুলি সম্পন্ন করা হবে। পঞ্চগড়ের দেবীগঞ্জে টিআর কাবিখা ও কাবিটা প্রকল্পে বরাদ্দের বিপরীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়ের কমিশন নেয়ার অভিযোগ তদন্তে 2টি আলাদা কমিটি গঠন হয়েছে। উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা প্রশাসন বলছে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে তদন্ত ও তথ্য সংগ্রহ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ বদরুজ্জামান। এদিকে অনিয়ম নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার অভিযুক্তকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে অধিদপ্তরে সংযুক্ত করায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে শেষের পথে অন্যতম বৃহত্তম চ্যানেল ইনার বা ড্রেজিং প্রকল্পের কাজ। আগামী 30 জুন এই মেগা প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। মেইনটেনেন্স ড্রেজিং এর কাজ চলমান থাকলে 9 থেকে 9.5 মিটারের বাণিজ্যিক জাহাজ বিদেশ থেকে সরাসরি অনায়াসে প্রবেশ করতে পারবে মোংলা বন্দরে। মাহমুদ হাসানের পাঠানো তথ্য, মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। পুরোদমে চলছে ড্রেজিং কার্যক্রম। পশুর নদীর গভীরতা বাড়িয়ে 9 থেকে 9.5 মিটারের বিদেশি বাণিজ্যিক জাহাজ বেরানোর উপযোগী করা হচ্ছে মংলা বন্দরকে।
বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে শেষের পথে অন্যতম বৃহত্তম চ্যানেল ইনার বার ড্রেজিং প্রকল্পের কাজ। আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজ শুরু হয়েছিল 2021 সালের 13 মার্চ। 2022 সালের শেষের দিকে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বালু ফেলার জায়গায় নিয়ে তীব্র জমি জটিলতা ও ড্রেজিং চলাকালীনই চ্যানেল পুনরায় ভরাট হয়ে যাওয়ার মতো প্রাকৃতিক বাধার কারণে নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি কাজ। অবশেষে সব বাধা অতিক্রম করে দীর্ঘ 6.5 বছরের মাথায় প্রকল্প সম্পন্ন হচ্ছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। চ্যানেলের নাব্যতা সংকটের স্থায়ী সমাধানে বন্দরের হারবাড়ি এলাকা থেকে বন্দর জেটি পর্যন্ত মোট 23.4 কিলোমিটার চ্যানেল ড্রেজিং করা হয়, যা থেকে প্রায় 2,37,00,000 ঘনমিটার বালু ও পলিমাটি উত্তোলন করা হয়। তবে চ্যানেল দ্রুত ভরাট হয়ে যাওয়ায় নাব্য সংকটের সংখ্যায় পুরোপুরি কাটছে না। বন্দরকে সচল রাখা ও ব্যবসায়ীদের সুবিধার্থে খননকৃত চ্যানেলের ড্রাফট পুনর্বিবেচনার দাবি বন্দর ব্যবহারকারীদের। আমি একজন বন্দর ব্যবহারকারী হিসেবে আমার প্রত্যাশা এবং দাবি হচ্ছে যে যথাযথ প্রক্রিয়ায় যেন ড্রাফট সার্ভেটা হয়। কারণ হচ্ছে আপনার ড্রাফট সমস্যা, ড্রেজিং যদি প্রপারভাবে হয় তাহলে আপনার ড্রাফটের সমস্যাটা মিটে যাবে এবং আমরা আশা করি মোংলা বন্দর আবার পুনরায় সচল হবে। ড্রেজিংটা অতি জরুরি প্রয়োজন এবং অনেক গভীরভাবে আমাদের যাতে গভীরতা বাড়ে সেই ধরনের ড্রেজিং আমাদের প্রয়োজন, যাতে নর্মালি 10,000 টনের একটা ভেসেল উপরে আসুক। আগামী 30 জুন প্রকল্পের সমাপ্তি ঘোষণার পর নতুন অর্থ বছরের শুরু থেকেই পুরো চ্যানেলে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে জানায় বন্দর কর্তৃপক্ষ। আমরা ইতিমধ্যে প্রকল্পটার কাজ শেষ করে ফেলেছি। এখন প্রকল্পের বাকি কাজ শেষ করে আশা করি এই 2026-এর মধ্যে জুনে আমরা প্রকল্পটা শেষ করতে পারব। যেখানে ড্রেজিং করা হয়, ড্রেজিং করা হলে পরবর্তীতে সেখানে সিলটেশন হয়। এই সিলটেশনকে আমরা রিমুভ করার জন্য ইতিমধ্যে আমাদেরকে একটা সংরক্ষণ ড্রেজিং অনুমোদন হয়েছে, যে প্রকল্পটা অলরেডি আমরা ডেলিগেটেড ওয়ার্ক হিসাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দিয়েছি। শুরুতে এই প্রকল্পের প্রাক্কালিত ব্যয় ধরা হয়েছিল 793,72,80,000 টাকা। তবে নকশা পরিবর্তন, সময় ও অর্থ বৃদ্ধিতে 3 ধাপে বাজেট সংশোধন করে বর্তমানে ব্যয় দাঁড়িয়েছে 992 কোটি টাকা। আর এটি মংলা বন্দর সৃষ্টির দীর্ঘ 70 বছরের ইতিহাসে প্রথম ড্রেজিং কাজ। সময় সংবাদ, মোংলা। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন স্থানে আবারও বেড়ি বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে যে কোনো সময় বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা, এমন শঙ্কায় দিন কাটছে নদী পাড়ের মানুষের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে জরুরি সংস্কারের পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণে নেওয়া হয়েছে একাধিক প্রকল্প। মঞ্জুরুল হক মঞ্জুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। চোখে মুখে আতঙ্ক নিয়ে খুলনার দাকপের পানখালী ইউনিয়নে ঝপঝপিয়া নদীর পাড়ে হাঁটছেন এই বৃদ্ধা। গত 5 বছরে 3 দফা নদী ভাঙনে হারিয়েছেন বসতভিটা। এবারও বর্ষা শুরু হতেই বাঁধে দেখা দিয়েছে নতুন ভাঙন। শুধু পানখালী নয়, ভাঙনের ঝুঁকি ছড়িয়ে পড়েছে পুরো দক্ষিণাঞ্চল উপকূলে। দাকপের জাবেরের খেয়াঘাট, লক্ষ্মীখোলা ও নলডাঙ্গা সহ অন্তত 10টি পয়েন্ট ঝুঁকিতে। কোথাও ফাটল, কোথাও নদীতে হারিয়ে যাচ্ছে মাটি। একই চিত্র বাইকগাছার দেরুটি, কয়রার মহেশ্বরীপুর, বাগেরহাটের শরণখোলা ও সাতক্ষীরার আশাশুনির বিভিন্ন এলাকাতেও। 3 জেলায় 30টির বেশি পয়েন্টে শতাধিক কিলোমিটার বেড়িবাঁধ এখন ঝুঁকিতে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর ভাঙন দেখা দিলেও মিলছে না স্থায়ী সমাধান। বাড়িঘর নেই, সে সব ভাঙিয়ে চলে গেছে নদীর মধ্যে, আর সবাই এনে যে রয়েছে। আমাদের প্রতি বছর ভাঙে আর প্রতি বছর রাস্তা পিছতে হয়। প্রতি বছর জিআই ব্যাগ ফেলে, কিন্তু স্থায়ী কোনো বেড়িবাঁধ সমাধান করে না। নদীতে ভাঙনে ভেঙে নিয়ে গেছে, গেলে এই প্রায় 2 বছর আসছে, আমি আর থাকতে পারি না। এই যে বেড়িবাঁধটা আছে, এটাই টেকসই বেড়িবাঁধ করে দিক, এই ছাড়া আমাদের আর কোনো কিছু কাম্য নাই। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট দফতরের ভুল নকশা ও পরিকল্পনায় বাঁধ নির্মাণে কাঙ্ক্ষিত সুফল মিলছে না। জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি তাদের। পানি উন্নয়ন বোর্ডের অবকাঠামোর ডিজাইন টোটালি ফল্টি। তো আপনি ওই ফল্টি ডিজাইনে টাকা বেশি দিলেন, পার্সেন্টেজ বাড়লো, কিন্তু লাভ তো হলো না। পানি উন্নয়ন বোর্ড বলছে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জরুরি মেরামত চলছে। পাশাপাশি দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য টেকসই বাঁধ নির্মাণে নেওয়া হয়েছে কয়েকটি বড় প্রকল্প। পোল্ডার এরিয়াতে যেসব ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেগুলোর জন্য আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ যে বেড়িবাঁধগুলো আছে সেগুলো প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা মুক্তি পেতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় তাদের আওতায় 2000 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে।
ভাঙন রোধে প্রতি বছর নেওয়া হয় নানা প্রকল্প, বেড়িবাঁধ সংস্কারে খরচ হয় শত কোটি টাকা। তবে বছর না ঘুরতেই আবারও একই রকম ভাঙন দেখা যায় এসব এলাকায়। তাই উপকূলীয় মানুষের টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি আরও জোরালো হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। গাইবান্ধায় 6 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রেস্টুরেন্টের ম্যানেজারকে অবরুদ্ধ করে প্রতিষ্ঠানটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গাইবান্ধা সদরের ঘাঘট নদী পাড়ের জাপলং চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্টে ব্যবসার আড়ালে অসামাজিক কার্যক্রম চালানোর অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই। বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির ম্যানেজার আমির হোসেনকে 6 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেওয়া হয় প্রতিষ্ঠানটি। স্থানীয়রা জানান, রেস্টুরেন্টের ম্যানেজার আমির আলী কৌশলে ওই শিশুকে রেস্টুরেন্টে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানার পর অভিযুক্তকে অবরুদ্ধ করে তারা। এরপর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এখানে বিভিন্ন মেয়ে নিয়ে আসিয়া বিভিন্ন অসামাজিক কার্যকলাপ কন্টিনিউ করতেছে। ছেলে মেয়েরা আসিয়া এই জায়গায় স্কুল কলেজ বাদ দিয়ে এই জায়গায় ঢুকিয়ে মনে কর অকাম করতো। মাসুম বাচ্চাকে ডাকে নিয়ে আসছিল, নিয়ে আসানোর পর ওনার সঙ্গে আকাম করতে যে স্টেটে এলাকার মহিলারা ধরে ফেলেছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ পেলেই সাথে সাথে ব্যবস্থা নিব, যেহেতু অভিযুক্ত আমাদের হাতে আছে এবং অন্যান্য যে আইনগত প্রক্রিয়া থাকে ধর্ষণের ক্ষেত্রে তাকে পরীক্ষা করানো সহ তাকে ক্রাইসিস সেন্টারে নেওয়া, এগুলো আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা করব। আটক আমির হোসেন সদর উপজেলার দাঁড়িয়েপুর বাজারের বাসিন্দা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। মাদারীপুরে 15 বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ মামলায় নাফিজ মোল্লা নামে এক যুবককে 14.5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আসম শহীদুল্লাহ কায়সার এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2023 সালের 19 মার্চ ভোরে রাজৈর উপজেলার প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই কিশোরীকে অপহরণ করে নাফিজ ও তার সহযোগীরা। পরে অজ্ঞাত স্থানে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়। অভিযোগ পেয়ে ওই কিশোরীকে উদ্ধার ও নাফিজকে গ্রেফতার করে পুলিশ। পরে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রাজৈর থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় নাফিজ ও তার মা শাহানা বেগমকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নাফিজকে 14.5 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেন আদালত। মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব। চাঁপাইনবাবগঞ্জে 2 বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধুর মৃত্যু হয়েছে। অন্যদিকে যশোরে নিখোঁজের একদিন পর ঝোঁপে মিলল যুবকের গলাকাটা লাশ। পাশ থেকেই উদ্ধার করা হয়েছে ধারালো অস্ত্র। মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব 3 বন্ধুর, প্রাণ গেল একজনের। চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে হাসপাতাল রোড এলাকায় 2 বন্ধু জিশান ও মেহেদির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় রজব। এক পর্যায়ে দুজন মিলে রজবের বুকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই রোগী আস্তে আস্তেই মারা গেছে। আমরা এখানে এসে তাকে মৃত অবস্থায় পেয়েছি। ছুরিকাঘাতের সময় জিশান ও মেহেদি মাদকাসক্ত ছিল বলে জানায় পুলিশ। বুধবার সকালে যশোরের রাঘুরামপুর গ্রামের ঝোপ থেকে সাইদ নামে যুবকের লাশ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, মঙ্গলবার রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ হয় সে। বাড়ির কাছে একটি ঝোপের মধ্যে তার গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। মরদেহের পাশেই ছিল ধারালো অস্ত্র। পুকুরের দিকে আগে ওখানে যে কুড়ে মতন ভাঙচুর রয়েছে, আমি ওই পিলার ধরে কেবল ডাক দেব, তখন দেখি ওই জাইঙ্গা আর প্যান। আমি মুখেও তাকাইনি, ওই দূরিতে ওই দেখে মনে করেন আমি ওখানে পুঁতে গেছি। আমার ছেলেকে যারা হত্যা করেছে, যারা জড়িত, তাদের নিঃসবভাবে বিচার চাই। লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তানজিনা তাসনিম, সময় সংবাদ। লালমনিরহাট সদরের বিমানবন্দর সড়কে বাস চাপায় এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার দুপুরে মহাসড়কের পাশে স্থানীয় একটি হোটেলে ভাত খেয়ে বের হওয়ার সময় বাসটি চাপা দেয় সদরের ফকিরটারি এলাকার রনিকে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহে চট্টগ্রামগামী
বিজয় এক্সপ্রেস ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার রাত 11:15টার দিকে গৌরীপুরে রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। স্টেশন মাস্টার জানান, জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তনগর বিজয় এক্সপ্রেস গৌরীপুর জংশন স্টেশনে পৌঁছায়। ইঞ্জিনের দিক পরিবর্তন করে 11:15টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যেতে চাইলে স্টেশন এলাকাতেই পেছনের 3টি বগি লাইনচ্যুত হয়। পরে 3টি বগি রেখেই রাত 12টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। ময়মনসিংহের কেওয়াতখালী লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দেড় ঘন্টারও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে ঢাকা চট্টগ্রাম রেলপথের আপ লাইন। কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনের কাছে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল এবং একই সময়ে গুণবতী এলাকায় মেঘনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রাত 8টার দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে উদ্ধার কার্যক্রম চালিয়ে বিকল ইঞ্জিনটি সরিয়ে গুণবতী স্টেশনে নেওয়া হয়। দেড় ঘন্টা পর আপ লাইন সচল হওয়ায় ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হয়। উদ্ধার কাজ শেষ হলে রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এবার দিনাজপুরে 4 জনকে পুশিন করেছে বিএসএফ। তাদের বাড়ি নড়াইলে। স্থানীয় ইউপি কার্যালয়ে রাখা হয়েছে তাদের। এদিকে নওগাঁয় 9 জনকে ঢেলে পাঠানোর চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। অবস্থান করছে সীমান্তের শূন্যরেখায়, পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। প্রায় সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা রুখে দিতে তৎপর বিজিবি, সজাগ গ্রামবাসীও। বুধবার সকালে দিনাজপুরের বনতারা সীমান্ত দিয়ে 4 জনকে পুশিন করে বিএসএফ। তাদের আটক করে শঙ্করপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যান স্থানীয়রা। পরে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ও বিজিবি। 4 জনের গ্রামের বাড়ি নড়াইলে। তাদেরকে নাকি বনতারা গিলা বাড়ি দিয়ে তাদেরকে পুশ করে দিয়েছে আমাদের বাংলাদেশে। গ্রামবাসীও লিখছে, ডাকিয়ে আমাকে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে আমরা ওখানে পাইছি ওনাকে। এদিন ভোরে নওগাঁর সাপাহারের পাতারি সীমান্ত দিয়ে 9 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে তা আটকে দেয় বিজিবি। এরপর থেকে শূন্যরেখায় অবস্থান করছে 3 শিশু, 3 নারী ও 3 পুরুষ। অন্যায়ভাবে বিএসএফ আমাদের বাংলাদেশে পুশিং করে লোকজন ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এটা আমরা সাধারণ জনগণ, এটা আমরা মেনে নিবই না। দেশ রক্ষা করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি এবং বিজিবির সাথে আমরা কথা বলেছি। এ বিষয়ে তারা কোনো নাকচ করে দিচ্ছে। বাংলাদেশের যশোহর বাড়ি এরকম কথাবার্তা বলতেছে আর কি। দেশের সব সীমান্তেও নজরদারি বাড়িয়েছে বিজিবি। দিনরাত পাহারায় রয়েছেন গ্রামবাসীও। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় ভারতের দেয়া ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ঘটনাটিকে দুর্ভাগ্যজনক ও দুঃখজনক বলে উল্লেখ করেছে ঢাকা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টার সফর সম্পর্কে আগেই কূটনৈতিক চ্যানেলে ভারতকে জানানো হয়েছিল। তারপরও বিমানবন্দরে এমন ঘটনা সন্তোষজনক নয়। মুখপাত্র আরও বলেন, বিষয়টি নিয়ে ভারতীয় পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ তা গ্রহণযোগ্য মনে করছে না। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সংখ্যালঘু সম্প্রদায় সহ দেশের সব নাগরিকের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভোরের সময়ে এতক্ষণ ছিলাম আমি ইমদাদুল হক এবং পরবর্তী সংবাদগুলো জানিয়ে দেবে জিন্নাত আরা যশোয়া। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হব আমি জিন্নাত আরা যশোয়া। লোকবল সংকট, অবৈধ রেলগেট, ত্রুটিযুক্ত ব্যারিয়ার সহ নানা সমস্যায় জর্জরিত চুয়াডাঙ্গার বিভিন্ন অরক্ষিত রেলগেট। স্থানীয়দের দাবি, জেলার ওপর দিয়ে প্রতিদিন আন্তনগর মেইল ও মালবাহী ট্রেন চলাচল করে, কিন্তু গেটম্যান না থাকায় ক্রমেই বাড়ছে দুর্ঘটনা। মাহফুজ মামুনের তথ্য, আনিসুর রহমানের ছবিতে রিপোর্ট। ট্রেন আসার সময় হলেও দেদারসে চলছে বিভিন্ন যানবাহন, নেই গেটম্যান কিংবা সিগন্যাল।
চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন বৈধ অবৈধ অরক্ষিত রেলগেট দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করে অসংখ্য মানুষ। ট্রেন আসার আগে সিগন্যাল দিয়ে গেট বন্ধ থাকার কথা থাকলেও নেই নিয়মনীতির কোনো তোয়াক্কা। দায়িত্ব পালন করার কথা থাকলেও একজন কখনো কখনো দুইজন দায়িত্ব পালন করছেন। এতে অনেক সময় ঘটছে দুর্ঘটনা। এমনকি গেল 6 মাসে ট্রেনে কাটা পড়ে মারা গেছে অন্তত 8 জন, আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন আরও বেশ কয়েকজন। গেট দেওয়া অথবা গেটম্যান দেওয়া যে হতো তাহলে মানুষের জীবন বাঁচত। এপাশ ওপাশ দেখে রেল ক্রসিং করলে পারি দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। রানিং রাস্তা, সব সময় এখানে হাজার হাজার গাড়ি যাওয়া আসা করে, কিন্তু এখানে যেটা প্রয়োজন সেইটা তো নাই। এখানে একটা গেট আমাদের একদম নিশ্চিত প্রয়োজন দরকার, কিন্তু এই জায়গায় আমাদের রেড লাইট দেয় না। ক্রসিংয়ে ঢোকার আগে ডানে এবং বামে এবং সামনে কিছু আছে কিনা এটা সতর্কতা দৃষ্টিতে দেখেই পারাপার হওয়া উচিত। প্রয়োজনীয় জনবল সংকটের কারণে গেট বন্ধ রাখা সম্ভব হচ্ছে না বলে জানান রেল কর্মকর্তা। আমরা চেষ্টা করছি ওই ঘাটতি লোকবলগুলো ঊর্ধ্বতন ছাড়দের মাধ্যমে পূরণ করে ফেলা। লোকবল পেয়ে গেলে গেটে যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো ঘটে থাকে সেটা খুব সহজেই সমাধান হবে। জেলায় 40 কিলোমিটারের রেলপথে 27টি বৈধ ও 5টি অবৈধ রেলগেট রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। এই মুহূর্তে দিনাজপুর সীমান্তে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল এবং নওগাঁ সীমান্তে আছেন রিপোর্টার MR রকি। শুরুতেই যাচ্ছি গোলাম নবী দুলালের কাছে। দুলাল, আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর সদর বিজেপি সেক্টর হেডকোয়ার্টারের সামনে। গতকাল দিনাজপুর সদর উপজেলার বনতারা গিলাপাড়া সীমান্ত দিয়ে যে 4 জন ব্যক্তি আপনার অনুপ্রবেশ করেছিল আপনার বাংলাদেশে, তাদের কিন্তু বিজেপি আটক করে তাদের হেফাজতে নিয়েছে। বর্তমানে তারা রয়েছেন 29 ব্যাটালিয়ন বিজেপি হেডকোয়ার্টারে। আমরা ব্যাটালিয়ন কমান্ডার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামানের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদের জানিয়েছেন যে 4 জনকে নিয়ে আসা হয়েছে তাদের পরিচয় পাওয়া গেছে। সে 4 জন হচ্ছেন আপনার বোরহানুদ্দিন মোল্লা, আবু বক্কর মোল্লা, তার স্ত্রী জাহানারা বেগম, একই পরিবারের 4 জন এবং তাদের বাড়ি নড়াইলের কালিয়াপাড়া, নড়াইল জেলার কালিয়াপাড়ায়। ইতিমধ্যে তিনি যেটা বলেছেন যে এই 4 জনকে আপনার যে অনুপ্রবেশ তারা করেছে বিএসএফ তাদের এখান থেকে বাংলাদেশের পাঠিয়ে দিয়েছে। এবার তাদেরকে ফেরত পাঠানোর জন্য তারা ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছেন। বিশেষ করে বিএসএফের সঙ্গে তারা কথা বলছেন এবং যত শীঘ্রই সম্ভব তারা এই 4 জনকে তারা ভারতে তারা পাঠানোর সব ব্যবস্থা করছেন। ইতিমধ্যে আরেকটি বিষয় যেটা জানিয়েছি যে এলাকার যারা লোকজন গতকাল বুধবার সকাল 6টায় যে 4 জনকে এখানে তারা আটক করেছিলেন, তারা বলছেন যে বনতারা সীমান্ত দিয়ে এই 1 জন নারী এবং 3 জন পুরুষ তারা ঘোরাফেরা করার সময় তাদের আটক করে। তারা যেটা বলেছেন যে এই সীমান্ত দিয়ে এসছেন, কিন্তু বিজেপির অধিনায়ক যেটা বলছেন যে এই 4 জন আপনার বেনাপোল সীমান্তের ওই দিক থেকে তারা এখানে প্রবেশ করে তারা ভারতে গিয়েছিল কিছুদিন আগে এবং যে কোনো সীমান্ত দিয়ে তারা আবার বাংলাদেশে তারা প্রবেশ করেছে বা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। বিষয়টি কিন্তু আপনার স্থানীয় যারা আনসার ভিটিপি যাদের কাছে তারা যারা আটক করেছিলেন এবং স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে এই বনতারা সীমান্ত দিয়ে তারা কিন্তু আপনার প্রবেশ করেছে। ইতিমধ্যেই আমরা বিজেপির যে কমান্ডার রয়েছেন 29 ব্যাটালিয়ন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম। তারা বলছেন যে যেহেতু দিনাজপুর সেক্টরের অধীনে 3টি ব্যাটালিয়ন রয়েছে 20, 29 এবং 42 এবং তাদের অধীনে 146 কিলোমিটার কিন্তু সীমান্ত এলাকা রয়েছেন। তারা বলছেন যে পুশিন ঠেকানোর জন্য তারা কঠোর তারা অবস্থানে রয়েছেন এবং তারা বলছে যে কোনো মূল্যেই হলে তারা আপনার এই পুশিন তারা ঠেকাবেন এবং তারা অত্যন্ত সতর্ক রয়েছেন। এখন রয়েছেন আমাদের সহকর্মী MR রকি নওগাঁয়। আমরা সরাসরি তার কাছ থেকে সীমান্তের খবরাখবর জানবো। নওগাঁর আদাতলা সীমান্তের পাতারি যে শূন্যরেখা, এই শূন্যরেখায় বুধবার ভোর রাতের দিকে 9 জনকে বিএসএফ পুশিং করেছিল এবং এই পুশিংয়ের পর আমরা দেখেছি দিনভর তারা এই সীমান্তের যে শূন্যরেখা সেখানে আবাদি জমির আইলে তাদের অবস্থান ছিল। সারাদিন তপ্ত রোদের মাঝে তাদের আমরা দেখেছিলাম। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন রাত ঠিক 10টার দিকে
এই সীমান্ত এরিয়ার যে কাঁটা তারের বেড়া রয়েছে এই কাঁটা তারের আলো তারা বন্ধ রেখেছিল এবং 10টা ঠিক 10:30টার দিকে এই আলো বন্ধ রেখে তাদেরকে আবার সীমান্তের ওপারে তাদেরকে নেওয়া হয়েছে, এরকম একটি কথা স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে এই সীমান্ত এরিয়া বিশেষ করে নওগাঁর যে মোট 156 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে তার মধ্যে অন্তত 10টি পয়েন্টে প্রতিনিয়তই কিন্তু বিএসএফের এই পুশিং তৎপরতার বিভিন্ন কার্যক্রম চলতি মাসে আমরা দেখেছি এবং এই সীমান্তে যেখানে রয়েছে এটা হচ্ছে আদাতলা পাতারি সীমান্তে গতকালকে এখানে 9 জনকে করেছিল। ঠিক পার্শ্বের এরিয়া আরেকটি কলমুডাঙ্গা সীমান্ত সেখানে কিন্তু 17 জনকে গত 5 জুন পুশিং করেছিল। পরবর্তীতে সেটিও কিন্তু তীব্র এলাকাবাসীর প্রতিরোধ ছিল, বিজিবির প্রতিরোধে পুশব্যাক করা হয়েছে। এটাও ঠিক গতকাল রাতে আমরা যেটি জানতে পারছি যে স্থানীয় বাসিন্দা এবং বিজিবির যে শক্ত প্রতিরোধ, এই শক্ত প্রতিরোধের কারণে তাদেরকে আবার ভারতের দিকে তাদেরকে নিয়ে নেওয়া হয়েছে এবং এই পর্যন্ত আমরা গ্রামবাসী সতর্ক নজরদারি সেই সঙ্গে বিজিবির শক্ত অবস্থান সব মিলে কিন্তু সীমান্তে যে বিএসএফের এই তৎপরতা এটি কিন্তু সুযোগ পেলে তারা যে তৎপরতা চালানোর চেষ্টা করছে তার বিপরীতে কিন্তু এই জাতীয় শক্ত প্রতিরোধ আমরা লক্ষ্য করছি এবং এই জেলায় 156 কিলোমিটার যে পুরো এলাকা রয়েছে এই এলাকাগুলোতে এই মুহূর্তে নজরদারির মাধ্যমে এই অপতৎপরতা প্রতিরোধী এখন বিজিবির একটি মুখ্য কাজ আমরা লক্ষ্য করছি এবং এই এলাকায় গতকালকের পর যে বিষয়টি এখানে আলোচিত হচ্ছে যে সুযোগ পেলেই এই কৌশলী আশ্রয় নিচ্ছে বিএসএফ, তারা এই বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার যে চেষ্টা তা অব্যাহত রেখেছে। এই ছিল সার্বিক নওগাঁর পুশিং তৎপরতার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর ও নওগাঁয়। খুলনা বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানিমূলক বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি এমন একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। হয়রানির বিচার দাবিতে মানববন্ধন সহ শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেছে শিক্ষার্থীরা। উপযুক্ত বিচার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। স্লোগানে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়। দাহ করা হচ্ছে এগ্রো টেকনোলজি ডিসিপ্লিন প্রধান অধ্যাপক রেজাউল ইসলামের কুশপুত্তলিকা। শিক্ষার্থীকে যৌন হয়রানিমূলক বার্তা পাঠানোর অভিযোগে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা, চলছে প্রতিবাদ। গত 16 জুন ছাত্র বিষয়ক পরিচালকের দফতরে জমা দেওয়া লিখিত অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী জানান 1 মাসের বেশি সময় ধরে অধ্যাপক রেজাউল ইসলাম মোবাইলে অশোভন ও কুরুচিপূর্ণ বার্তা পাঠাতে থাকেন, এমনকি অপ্রয়োজনে কল করেন গভীর রাতেও। অভিযোগে সংযুক্ত করা হয় ওই শিক্ষকের পাঠানো আপত্তিকর বার্তার স্ক্রিনশট। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ, গণস্বাক্ষর সংগ্রহ সহ লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই রকম নেতিবাচক অভিজ্ঞতার কথা লিখেছেন সাবেক ও বর্তমান বেশ কিছু শিক্ষার্থী। প্রলোভন দেখায় বিভিন্নভাবে, আমি তোমার রেজাল্ট ভালো করে দেব বা আমি অনেক ভালো জায়গায় নিয়ে যাব, ডিসিপ্লিনের শিক্ষক বানিয়ে দিব, এইরকম প্রলোভন দেখিয়ে উনি মেয়েদেরকে নানাভাবে এই ধরনের যৌন হয়রানিমূলক কাজে ইনভলভ করার চেষ্টা করছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি এই ঘটনার একটা দৃষ্টান্তমূলক বিচার না হয় তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যে কোনো সময় যে কোনো পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রস্তুত। অভিভাবক সমতুল্য যে শিক্ষক তাদের কাছ থেকে আমরা এই ধরনের আচরণ কখনোই আশা করিনি। এমন শিক্ষক আমাদের প্রয়োজন নেই যে শিক্ষা দেওয়ার নামে উল্টাপাল্টা কথা বলে। খুলনা বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা নতুন নয়। গত বছর আগস্টে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ও যৌন হয়রানিমূলক প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে বাংলা বিভাগের অধ্যাপক রুবেল আনসারের বিরুদ্ধে। এ সময় অন্য বিভাগের আরেক নারী শিক্ষার্থীও একই ধরনের অভিযোগ করেন। পরে তদন্ত প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে ওই অধ্যাপককে 2 বছরের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। তবে বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। অভিভাবক তুল্য শিক্ষকদের থেকে এরূপ ঘটনা আমরা আশা করি না, এটা খুবই লজ্জাজনক। সব বাদ রেখে মোহাম্মদ রেজাউল ইসলামকে যেন স্থায়ীভাবে বহিষ্কার করা হয়, তাকে যেন একটা দৃষ্টান্তমূলক এবং উদাহরণমূলক একটা শাস্তি দেওয়া হয়। এসব ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এমন অপরাধ প্রতিরোধে আরও কঠোর হওয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যৌন হয়রানি সেলের যে পানিশমেন্টের যে ধারাগুলি আছে এগুলি মহামান্য হাইকোর্ট থেকে এটা করা, ওখানে বলাই আছে যে কোন অপরাধে কতটুকু শাস্তি হবে। তো এরকম যখন একটা কমপ্লেইন আসে ডেফিনেটলি ছাত্র শিক্ষকের সম্পর্কটা হ্যাম্পার হয়, অ্যাজ ওয়েল অ্যাজ শিক্ষক হিসাবে এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমাদের সকলের জন্য এটা লজ্জার। সবশেষ ঘটনা তদন্তে 2টি তদন্ত কমিটি গঠন সহ অভিযুক্ত শিক্ষককে ডিসিপ্লিন প্রধানের দায়িত্ব ও একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। 1/3 চিকিৎসক ও জনবল দিয়ে চিকিৎসা কার্যক্রম চলছে বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালের। প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগ নির্ণয়ের ব্যবস্থা না থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। জীবন বাঁচাতে অনেক সময় বাধ্য হয়ে রোগীকে যেতে হচ্ছে জেলার বাইরে উন্নত চিকিৎসক কেন্দ্রে। তবে বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন বিভাগকে জানানো হয়েছে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। আলী আকবর টুটুলের তথ্য, আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। 17 লাখ মানুষের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র বাগেরহাট 250 শয্যা হাসপাতাল। চিকিৎসকের উপস্থিতির আগেই সকাল থেকে টিকিট কাউন্টার, চিকিৎসকের কক্ষ, ফার্মেসি সর্বত্রই ভিড় রোগীদের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীদের। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক ও জেলা হাসপাতালে সিটি স্ক্যান ও সিসিইউর ব্যবস্থা না থাকায় সামান্য জটিলতায় রোগীদের রেফার করা হয় খুলনা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে। রোগী ও স্বজনদের অভিযোগ, চিকিৎসকের ব্যবস্থাপত্রে ওষুধ লেখার পরও কাউন্টার থেকে সব ওষুধ পাওয়া যায় না। এছাড়া ভর্তি রোগীদের বেশিরভাগ ওষুধ কিনতে হয় বাইরে থেকে। এখানে ওষুধ নাই, আমি বাইরে দিয়ে কিনে চিকিৎসা করছি। থেকে আমি শুধু স্যালাইন পাইছি আর ওষুধ এমনি বাইরে থেকে কিনে আনিছি। সমস্যা সংকট আছে, একজন ডাক্তারের পক্ষে হাজার হাজার রোগী দেখা সম্ভব না। বিছানার সংকট আছে, বেডশিটের সংকট আছে, বালিশের সংকট আছে। বিশেষজ্ঞ চিকিৎসক নাই, তো এরা চোখের চিকিৎসক নাই, বিভিন্ন চিকিৎসক নাই এখানে। তো এইগুলো সংকট মোকাবেলা পূরণ না করা হয়, সংকট পূরণ না করা হয়, তাহলে আমরা এখানে চিকিৎসা পাবো না। হাসপাতালে চিকিৎসকের 85টি পদের মধ্যে 31টি পদ শূন্য। কনসালটেন্ট চক্ষু, অ্যানেস্থেশিয়া, সার্জারি, কার্ডিওলজির মতো গুরুত্বপূর্ণ পদও খালি। এছাড়া এমআরআই, সিটি স্ক্যান, ইকো সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত টাকা ব্যয় করতে হয় রোগীদের। সেবা দিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হই, যেগুলো জনগণের কাছে গেলে মানে আমাদের খুবই খারাপ লাগে যে এইগুলো যদি তাদের আমরা দিতে পারতাম সবকিছু সঠিকভাবে, তাহলে মনে হয় এরকম সমস্যা মানে দেখা দিত না। ডাক্তার, নার্স, আদার্স অন্য লোক জনবল সংকটের কারণে আমরা যেটা সেবা দেওয়ার কথা আমরা সেভাবে সেবা দিতে পারতেছি না। শুধুমাত্র ডাক্তার না, আমাদের কোনো মেডিকেল অফিসার নাই, কনসালটেন্ট মাত্র একজন, আমাদের নার্সদের সংখ্যা অপ্রতুল, আমাদের যে এমএলএস এর সংখ্যা ছিল 4র্থ শ্রেণীর কর্মকর্তা তার সংখ্যা অপ্রতুল। মানে সর্বদিক দিয়ে আমরা আসলে মারাত্মক একটা জনবলের ঘাটতি আমাদের রয়েছে। তবে জনবল সহ নানা সংকটের কথা স্বীকার করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। চাহিদা পূরণ আমি আসলে করতে পারি না, মানে আমার সংকটের কারণে। যদি বাজেট বৃদ্ধি হয় অবশ্যই আমরা আমাদের অবস্থা থেকে আমরা চেষ্টা করব মানুষের সুসেবা দেওয়ার জন্য। হাসপাতালে প্রতিদিন 1200 থেকে 1300 রোগী চিকিৎসা নিতে আসেন। সময় সংবাদ, বাগেরহাট। দীর্ঘদিন সংস্কার না করায় সাতক্ষীরা সদরের বাঁশদাহা কয়ারবিল সেতু দিয়ে প্রতিদিন ভোগান্তি নিয়ে যাতায়াত করছে অসংখ্য মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পণ্যবাহী যানবাহনের চালক, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। অতি দ্রুত সেতুটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। তবে নতুন নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান এলজিইডি কর্মকর্তা। সাতক্ষীরা থেকে সাগর হোসেনের ছবি নিয়ে মমতাজ আহমেদ বাপির রিপোর্ট। ভেঙে পড়ে আছে সেতু। ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন যানবাহন চলাচল করছে। প্রায় 1 বছরের বেশি সময় ধরে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ কয়লারবিলে সেতুর এমন বেহাল দশা। ভাঙা অংশে কোনো রকম বাঁশ, কাঠ, ইটের রাবিশ ও মাটি ভরার বস্তা ফেলে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করা হলেও সেটি এখন অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। সামান্য অসাবধানতা কিংবা ভারী যানবাহনের চাপে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটির এমন বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের দাবিটা এই ব্রিজটা সংস্কার হয়ে গেলে খুবই ভালো হয় জনগণের জন্য। যাওয়া আসা করা খুব বিশাল সমস্যার বিষয়, এটা না করলে হবে না। আর এরপরে বর্ষা পড়ে গেলে তো আর মোটর চলা যাবে না, এরপরে উল্টে যায়, খানায় পড়ে যায়। এতদিন একটা ব্রিজ অবহেলায় পড়ে থাকে, গাড়ি পড়ে গেছে। এখন খুব দ্রুত এই ব্রিজটা মেরামত করলে জনগণের পক্ষে একটু সুবিধা হয়। সেতুটি নতুন করে নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান এলজিইডি নির্বাহী প্রকৌশলী। যে সেতু নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেই প্রকল্প অন্তর্ভুক্তকরণের জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। এই প্রকল্প যদি অনুমোদন হয়ে যায় তাহলে আমরা অচিরেই এই কাজটা শুরু করতে পারবো। সাতক্ষীরা সদর সীমান্তবর্তী সাতানি সহ প্রায় 8টি গ্রামের মানুষের কালারোয়া উপজেলার সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু দিয়ে কয়েক হাজার মানুষ চলাচল করে। সময় সংবাদ, সাতক্ষীরা।
বরিশালের বাকেরগঞ্জে ক্লাস চলাকালীন সময়ে দ্বিতীয় দিনের মতো 25 শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। পাদ্রী শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে তীব্র শ্বাসকষ্ট এবং খিঁচুনির উপসর্গ দেখা দেয় দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়। স্কুল কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার দুপুরে পারফিউমের ঘ্রাণে 15 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে 2 জনকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তিতে অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভোরের সময় আরো থাকছে। সব শর্ত মেনে ছাড় দিচ্ছে ইরান, দাবি ট্রাম্পের। পারমাণবিক কেন্দ্রে প্রবেশ ইস্যুতে আগের অবস্থানে অটল তেহরান। পরস্পর বিরোধী বক্তব্য না দিতে ওয়াশিংটনকে সতর্কবার্তা। মাগুরা পৌরসভায় মিলছে না প্রত্যাশিত নাগরিক সেবা। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এখনো প্রায় 40% সড়ক কাঁচা। যেটুকু পাকা তার বেশিরভাগের অবস্থাও বেহাল। নেই পর্যাপ্ত ড্রেন ও সড়কবাতি। কর দিয়েও সেবা না পেয়ে ক্ষোভ বাসিন্দাদের। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, কয়েকটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায়, পাশ হলেই ধীরে ধীরে বাড়বে সেবার মান। মাগুরা থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। সড়ক জুড়ে বড় বড় গর্ত, অনেক আগেই উঠে গেছে পিচের আস্তরণ, কোথাও আবার রাস্তায় জমেছে কাদা। ভাঙাচোরা সড়কে হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে ভ্যান, রিক্সা ও ইজি বাইক। সামান্য বৃষ্টি হলেই বাড়ে দুর্ভোগ। এমন দশা মাগুরা পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, শুধু সড়ক নয়, ড্রেনের অপতুলতার কারণে বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। যতটুকু আছে তাও ঠিকমতো পরিষ্কার করা হয় না। এছাড়া সড়কবাতি না থাকায় রাত হলেই অন্ধকারে চলাচল করতে হয় বাসিন্দাদের। পর্যাপ্ত সুপেয় পানি, সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ সহ নাগরিক সুবিধা বৃদ্ধির দাবি পৌরবাসীর। রাস্তাঘাট তো ভালো না, রিক্সা মিক্সা চালানো যায় না। ভালো গাড়ি ওই রাস্তায় চালালে গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। অল্প একটু বৃষ্টি হলে পরে পানি বের হওয়ার কোনো জায়গা থাকে না। বাতিগুলো জ্বলে না, বুঝছেন, অনেক আগে লাগানো হয়েছে, এগুলোর কেউ খোঁজ খবরও নেয় না। তবে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানালেন, সড়ক, ড্রেন ও জলবদ্ধতা দূরীকরণে 4টি প্রকল্পে 316 কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। পাশ হলেই বাড়বে সেবার মান। 4টি প্রকল্পে আমাদের 316 কোটি টাকার প্রস্তাব পাঠিয়েছি। এগুলো আপনার RUDT প্রকল্প, 7 টাউনস ওয়াটার সাপ্লাই প্রকল্প, টেকসই নগর উন্নয়ন প্রকল্প এবং পৌরসভার যে গভর্নমেন্ট থেকে আমরা যে বরাদ্দ পেয়ে থাকি, এই প্রকল্পের আন্ডারে আমাদের রাস্তা, ড্রেন এবং আপনার পানির লাইন, সার্বিক পৌরসভার অবকাঠামোগুলো উন্নত হলে জন দুর্ভোগ কমবে এবং জনসাধারণ আশানুরূপ ফলভোগ করতে পারবে। মাগুরা পৌরসভায় প্রায় 1.5 লাখ বাসিন্দা বসবাস করেন। পৌরসভার 508 কিলোমিটার সড়কের 200 কিলোমিটারই কাঁচা, আর 230 কিলোমিটার ড্রেনের মধ্যে 215 কিলোমিটার কাঁচা ড্রেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। সকাল থেকে জমজমাট ঝিনাইদহের নতুন হাট খোলা সবজির বাজার। সরবরাহ বেশি হওয়ায় বাজারে কমেছে দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। ঝিনাইদহের যে নতুন হাট খোলা সবজি বাজার, সেই সবজি বাজারে সকাল থেকেই ঝিনাইদহ সদর এবং পার্শ্ববর্তী উপজেলা থেকে সবজি আসতে শুরু করে এবং বেলা বাড়ার সাথে সাথে সবজি কিন্তু বেচা কেনা হয়। আজকের বাজার দর যেহেতু সাপ্তাহিক হাট, আজকে সব বাজারে সবজি সরবরাহ কিছুটা বেশি। আমরা বাজার ঘুরে দেখেছি, সরবরাহ বেশি হওয়ার কারণে সবজির দাম কিন্তু তুলনামূলক কম। এছাড়াও বাজারে টোটালি কৃষকরা যেটা এবং ব্যবসায়ীরা যেটা বলছেন, যে সবজির দাম গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটা সবজি 5 থেকে 10 টাকা পর্যন্ত কম। কারণ তারা বলছেন যে বর্তমানে সবজি উৎপাদন বেশি হচ্ছে এবং বাজারে সরবরাহ বেশি হচ্ছে। আজকে আমরা বাজার ঘুরে যেটা দেখেছি, আজকে যে বাজার দর যদি বলি, তাহলে পাইকারিতে আসলে যে সবজি বিক্রি হচ্ছে, সবজি লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 25 থেকে 30 টাকা করে, এবং পটল যেটা কালো পটল সেটা বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি, এবং পটল সাদা পটল স্থানীয় ভাষায় যেটাকে বলা হয় কানাইবাসী পটল, সেটা একটু বেশি দামে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। এছাড়া ঝিঙে বিক্রি টাকা, মরিচ, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে পাইকারিতে, করলা বিক্রি হচ্ছে 20 টাকা, এবং উচ্ছে যেটা গুটি উচ্ছে বলে সেটা বিক্রি হচ্ছে
হচ্ছে 40 টাকা কেজিতে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা কেজি দরে, এবং উশি বিক্রি হচ্ছে 12 থেকে 15, এবং মূলা বিক্রি হচ্ছে 15 টাকা। এছাড়া বরবটি যেটা আছে এটা কেজি প্রতি বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা, এবং পেঁপে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। এছাড়া কাঁকরোল বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 থেকে 45 টাকা। এই যে বাজার, সেই বাজারে এই সবজিগুলো বাদে যেই বেগুন, কচুমুখী এবং টমেটো সবজির দাম একটু কিছুটা বেশি আমরা দেখেছি। বেগুন বিক্রি হচ্ছে পাইকারিতে 60 থেকে 65 টাকা, কচুরমুখী সেটা 45-40 থেকে বিক্রি হচ্ছে, এবং টমেটো বিক্রি হচ্ছে সর্বোচ্চ দামে 95 টাকা কেজি দরে। তো আমরা বাজার ঘুরে যেটা কৃষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে স্থানীয় বাজারে তারা যে সবজি আনে সেটা কিন্তু পাইকারিতে খুচরাতে যখন যায় তখন কিন্তু সবজির দাম কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেড়ে যাচ্ছে, এবং তারা বলছেন মধ্যস্বত্বভোগীদের কারণে কিন্তু কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না, কিন্তু ভোক্তা যারা আছে তারা কিন্তু বেশি দামে সবজি কিনতে হচ্ছে। সেক্ষেত্রে কৃষকরা বলছেন বাজার তদারকি এবং বাজার ব্যবস্থাপনা কমিটি সহ বিপণন অধিদপ্তর যারা আছে তারা নিয়মিত বাজার তদারকি করেন, এবং কৃষকরা বলছেন যে সবজির যে বাজার, সেই বাজারে তাদের যে উৎপাদন করতে হচ্ছে সেই সবজির সার এবং বীজের দাম বেশি হওয়ার কারণে উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে তারা কিন্তু লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। এবং কৃষকরা বলছেন এবার যেহেতু বৃষ্টি স্বাভাবিক হয়েছে, বৃষ্টি যদি এই আষাঢ় মাসের শেষের দিকে যদি অতিবৃষ্টি হয় সেক্ষেত্রে সবজি কিন্তু গাছ মারা যেতে পারে, মরিচ সহ অন্যান্য গাছ, সেক্ষেত্রে সবজির দাম তখনও ঊর্ধ্বমুখী হবে বলে আসলে ব্যবসায়ীরা বলছেন। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের যে নতুন হাট খোলা সবজি বাজার থেকে সবজির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহে। যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে ইরান বড় ধরনের ছাড় দিচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান বলছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং চূড়ান্ত চুক্তির পরেই কেবল পারমাণবিক কেন্দ্রে প্রবেশাধিকারের বিষয়টি বিবেচনা করা হবে। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে চুক্তির কারিগরি আলোচনা পুনরায় শুরু হতে যাচ্ছে। এদিকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদে সরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার উত্তেজনা নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তেহরান ওয়াশিংটনের সব শর্ত মেনে নিচ্ছে এবং বড় ধরনের ছাড় দিচ্ছে। ইরান ছাড় না দিলে আলোচনা বন্ধ করে ফের কঠোর অবস্থানে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বাস্তব পদক্ষেপ এবং চূড়ান্ত চুক্তির কাঠামোর বাইরে পারমাণবিক কেন্দ্রে প্রবেশাধিকার দেয়া হবে না। একই সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, মার্কিন কর্মকর্তাদের পরস্পর বিরোধী বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রতি ইরানিদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অবিশ্বাস দূর করতে কোনো ভূমিকা রাখবে না, বরং অতীতের প্রতিশ্রুতি ভঙ্গ করাকেই মনে করিয়ে দেবে। দুপক্ষের এমন পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে চুক্তির কারিগরি পর্যায়ের আলোচনা পুনরায় শুরু হতে যাচ্ছে। ইরানের জব্দকৃত অর্থ ফেরত দেয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ওয়াশিংটন বলছে চুক্তির অধীনে ইরানের জব্দ অর্থের একটা বড় অংশ অবমুক্ত করা হলেও তা সরাসরি তেহরানের হাতে যাচ্ছে না। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন এই অর্থ কাতারের মাধ্যমে সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণেই থাকবে। এই তহবিল দিয়ে একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে খাদ্য ও ওষুধ কিনে ইরানে পাঠানো হবে, যা মার্কিন পণ্যেই পুনর্ব্যবহার করা হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। ইরান এই প্রণালী দিয়ে চলাচলের জন্য কোনো ধরনের টোল বা ফি দাবি করছে না বলে দাবি করেছেন ট্রাম্প। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা এবং ওমানের সমন্বয়ে একটি বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে, যার অধীনে কোনো টোল ছাড়াই সাময়িক রুট দিয়ে জাহাজ চলাচল করছে। উপসাগরীয় 3 দেশ সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অঞ্চলের দীর্ঘদিনের মিত্রদের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ওয়াশিংটনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সাথে মধ্যপ্রাচ্য সংকটের জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রায় একই সুরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তেল আবিবে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সেজন্য তার সরকার যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্টের মুখে যখন পাকিস্তানের সেনা প্রধানের প্রশংসা ঝরছিল তখন অনেকেই হয়তো মেলাচ্ছিলেন নানা হিসাব নিকাশ। যুক্তরাষ্ট্র ইরানের বরফ গলাতে নেপথ্যের মূল কারিগর যে খোদ ইসলামাবাদ। কিন্তু প্রশ্ন হলো, দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে থাকা পাকিস্তান নিজের খেয়ে বনের মোষ তাড়াতে গেল কেন?
এই ঐতিহাসিক মধ্যস্থতায় বিশ্বমঞ্চে কূটনৈতিক বাহবা আর ওয়াশিংটন তেহরানের সুনজর ছাড়া আদতে পাকিস্তানের পকেটে কি ঢুকেছে তা নিয়েই এই বিশেষ প্রতিবেদন। যুদ্ধ আর নিষেধাজ্ঞার বেড়াজালে ইরান যুক্তরাষ্ট্র যখন খাদের কিনারায়, ঠিক তখনই ত্রাতা হয়ে হাজির ইসলামাবাদ। ট্রাম্প প্রশাসন যখন মধ্যস্থতাকারীকে বিশ্বাস করতে পারছিল না, তখন পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব হয়ে ওঠে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার প্রধান যোগাযোগের সেতু। পর্দার আড়ালে এই দুতিয়ালির কারণেই গত সপ্তাহে সুইজারল্যান্ডে দুই পক্ষ একটি শান্তির রোডম্যাপে পৌঁছাতে পেরেছে। আর এর প্রতিদান হিসেবে খোদ ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ পরবর্তী নিজের প্রথম বিদেশ সফরেই ছুটেছেন ইসলামাবাদে কৃতজ্ঞতা জানাতে। বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি মন্তব্য এখন বেশ চর্চায়। নিজের ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্সের প্রসঙ্গ টেনে তিনি রসিকতা করে বলেন, তার জীবনে দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আছেন, একজন ভারতীয়, অন্যজন পাকিস্তানি। আর সেই পাকিস্তানি হলেন ফিল্ড মার্শাল আসিম মনির। গত 3 মাসে ট্রাম্প প্রশাসন যে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ রেখেছে তা ভ্যান্সের কথাতেই স্পষ্ট। শুধু ওয়াশিংটন নয়, তেহরানের হিসাব নিকাশেও এখন অন্যতম অপরিহার্য মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের পুনরুত্থান ঘটিয়েছে ইসলামাবাদ। তবে প্রশ্ন হলো, এই ভূরাজনৈতিক চাল খেলে পাকিস্তান নিজে কি পাচ্ছে? দেশের ভঙ্গুর অর্থনীতিতে আপাত দৃষ্টিতে 3.7% জিডিপি প্রবৃদ্ধি কিংবা $30 বিলিয়ন বেশি রেমিটেন্সের সুবাতাস বইলেও ভেতরে রয়ে গেছে বড় ক্ষত। আইএমএফের $7 বিলিয়ন ঋণ কর্মসূচিতে থাকা পাকিস্তানের জন্য এই শান্তি চুক্তি বড় স্বস্তি আনতে পারে। হরমুজ প্রণালীর অস্থিরতা কমলে জ্বালানি আমদানির চড়া মূল্য যেমন কমবে, তেমনি মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে 1 দশক ধরে ঝুলে থাকা ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পটি এবার আলোর মুখ দেখতে পারে। এখানে অর্থনীতির চেয়েও বড় খেলাটা কিন্তু কৌশলগত এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার। এই মধ্যস্থতার মাধ্যমে বিশ্বমঞ্চে পাকিস্তান নিজের হারিয়ে যাওয়া আঞ্চলিক গুরুত্ব পুনরুদ্ধার করেছে। সৌদি আরব, তুরস্ক এবং মিশরের মতো বড় খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় করে পাকিস্তান নিজেকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোর একটি অপরিহার্য অংশ হিসেবে প্রমাণ করেছে। সবচেয়ে বড় লাভটা হয়েছে পাকিস্তানের শক্তিশালী সামরিক এস্টাবলিশমেন্টের। মার্কিন প্রশাসনের এই অকুণ্ঠ প্রশংসা প্রমাণ করে ওয়াশিংটনের কাছে পাকিস্তানের বেসামরিক সরকারের চেয়ে রাওয়ালপিন্ডির সামরিক সদর দপ্তরের চাবিকাঠি সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। ভূরাজনীতির এই মহানাটকে পাকিস্তান আপাতত সফল হলেও বিশ্লেষকরা মনে করাচ্ছেন 9/11-এর পরবর্তী অধ্যায়ের কথা, যখন কূটনৈতিক হাততালি মিললেও দেশের ভেতরের অর্থনৈতিক সংকট মেটানো যায়নি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ঐতিহাসিক অর্জনের সুফল যদি 2 দশক ধরে সশস্ত্র বিদ্রোহে জর্জরিত ও অবহেলিত বেলুচিস্তানের প্রান্তিক মানুষের কাছে না পৌঁছায়, তবে তা কেবলই ক্ষমতার অলিন্দে থাকা এলিটদের আরেকটি চমৎকার কূটনৈতিক দেমাগ হয়েই থেকে যাবে। নাদিম মারজান, সময় সংবাদ। তীব্র দাবদাহে ইতালিতে 5 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির 17টি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এদিকে যুক্তরাজ্যে 50 বছরের ইতিহাস ভেঙে একদিনেই 3 বার জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। তীব্র গরমের কারণে বেলজিয়ামে বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্র। যুক্তরাজ্যে এবার একদিনেই 3 বার ভেঙেছে জুন মাসের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দেশটির দক্ষিণ উপকূলের হ্যাম্পশায়ারের গোসপোর্ট শহরে পারদ 36.1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পর আবহাওয়া অফিস একে জুনের ইতিহাসের উষ্ণতম দিন হিসেবে নিশ্চিত করে। এর আগে 1976 সালের ঐতিহাসিক দাবদাহের সময় রেকর্ড হওয়া 35.6 ডিগ্রি সেলসিয়াসের রেকর্ডটি দীর্ঘ 50 বছর ধরে অক্ষত ছিল। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় দেশটির জারি থাকা অত্যন্ত বিরল রেড এক্সট্রিম হিট ওয়ার্নিং বৃহস্পতিবার পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে। তীব্র দাবদাহে ইতালিতে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ইতালির 17টি শহরে সর্বোচ্চ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করেছে দেশটির প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের গরম এতটাই বিপজ্জনক যে কেবল শিশু বা বয়স্করাই নন, সম্পূর্ণ সুস্থ ব্যক্তিরাও তীব্র স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। অস্বাভাবিক গরমের কারণে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের আইকনিক পর্যটন কেন্দ্র অ্যাটোমিয়াম প্রতিদিন বিকেলে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, ওমেগা ব্লক নামের একটি বিশেষ বায়ুমণ্ডলীয় অবস্থার কারণে ইউরোপের আকাশে গরম বাতাস আটকে পড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এমন চরম পরিস্থিতিতে সুইজারল্যান্ডের জেনেভায় প্রবীণ নাগরিকদের স্বস্তি দিতে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। তীব্র গরম থেকে বাঁচতে শহরের বয়স্ক বাসিন্দাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হলগুলোতে বিনামূল্যে চলচ্চিত্র দেখার সুযোগ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গ থেকে 10,000 অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাজ্য বিধানসভায় দেয়া বক্তব্যে এই দাবি করেন তিনি। আরও বলেন, রাজ্যের 12টি অস্থায়ী আটক কেন্দ্রে আরও 1800 জনকে আটক করে রাখা হয়েছে। আমি 10,000 বের করেছি, আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। সব মিলিয়ে এই 600 কিলোমিটার এলাকা কয়েক মাসের মধ্যে একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান, পালিয়ে যান, আমার ডাকে সাড়া দিয়ে হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে। বাংলাকে সুরক্ষিত মজবুত করার জন্য এই সরকারের নীতি একদম পরিষ্কার। এই বিষয়ে আঙ্গুল তুললেই জসমিন দেশে যদাচার। ভোরের সময় আরও থাকছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ হেরেও প্রথমবার বিশ্বকাপের নক আউটে কানাডা। বি গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড। কাতারের বিদায়ে রাউন্ড 32-এর আশায় বসনিয়া ও হার্জেগোভিনা। ভেনেজুয়েলায় 7.5 ও 7.2 মাত্রার শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত এনেছে। এতে রাজধানী কারাকাস সহ দেশটির বিভিন্ন অঞ্চলে বহু ভবন ধসে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকায় বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে উদ্ধার তৎপরতা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, স্থানীয় সময় বুধবার বিকেলে 7.2 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক মিনিট পরে দেশটি 7.5 মাত্রার আরও একটি ভূমিকম্পে কেঁপে ওঠে। প্রথম ও দ্বিতীয় কম্পন সান ফেলিপে এবং নিউবারে শহরের কাছে আঘাত হানে। ভূমিকম্প দুটির উৎপত্তি স্থল রাজধানী কারাকাস থেকে যথাক্রমে প্রায় 284 কিলোমিটার ও 293 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ভারতের কলকাতায় একটি নির্মাণাধীন গোডাউনের ছাদ ভেঙে 5 জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ভবনের নিচে অনেকে চাপা পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে 21 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনটি নির্মাণ কাজে ত্রুটি ছিল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। বুধবার স্থানীয় সময় দুপুরে কলকাতার তারাতলায় একটি নির্মাণাধীন গোডাউনের ছাদ ভেঙে বেশ কয়েকজন শ্রমিক নিহত হন। দুর্ঘটনার পরপরই দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী, পুলিশ, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় মানুষ উদ্ধার কাজ শুরু করেন। পরে সেনাবাহিনীর সদস্যরাও যোগ দেন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো অনেকে চাপা পড়ে থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভবনটির নির্মাণ কাজে ত্রুটি ছিল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি বছরের জানুয়ারিতে কলকাতা পৌরসভা নির্মাণের অনুমোদন দেয় এই ভবনটির। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মঙ্গলবার তুমুল বৃষ্টির পর থেকেই ভবনটি কাঁপতে শুরু করে। সেই খবর পেয়েই দুপুরে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক সেটি মেরামতে ভবনের ভেতরে প্রবেশ করেন। সে সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একদম এনডিআরএফ, আর্মি, স্টেট ডিজাস্টার, পুলিশ, ফায়ার, কেএমসি অল টুগেদার ওয়ার্কিং ভেরি গুড। এখন অবধি 21টা রিকভারি হয়েছে, 3টে ডেথ, 18 অ্যালাইভ। 9 মে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এটিকে সবচেয়ে বড় দুর্ঘটনা বলে মনে করছে প্রশাসন। তৃণমূল সরকারের সময় পাশ হওয়া এ ধরনের বিল্ডিং এর পরিকল্পনা বাতিল করে অডিটের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ইউরোপে প্রথমবারের মতো হানা দিয়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। কঙ্গো থেকে মানবিক মিশন শেষে ফ্রান্সে ফেরা এক চিকিৎসকের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। এর মধ্যে কঙ্গোতে 1000-এরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 250-র বেশি।
ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্সে শনাক্ত হয়েছে ইবোলার সংক্রমণ। আক্রান্ত ব্যক্তি পেশায় একজন চিকিৎসক, যিনি সম্প্রতি কঙ্গো একটি বেসরকারি সংস্থায় মানবিক সহায়তার কাজ শেষে দেশে ফেরেন। বুধবার ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনাক্তের পরপরই তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। কঙ্গো ফেরত অন্যান্য কর্মীদের জন্য এরই মধ্যে একটি বিশেষ নজরদারি ব্যবস্থা চালু করেছে ফ্রান্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এক সংবাদ সম্মেলনে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার চেয়ে ভাইরাসের বিস্তারের গতি অনেক বেশি। আক্রান্তদের সংস্পর্শে আসাদের খুঁজে বের করার প্রক্রিয়া এখনো দুর্বল এবং আইসোলেশন সেন্টারগুলোতে পর্যাপ্ত চিকিৎসার অভাব রয়েছে বলে জানান তিনি। আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বা ডিআর কঙ্গোতে গত মাসে প্রথম ইবোলার প্রাদুর্ভাব দেখা দেয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, আনুষ্ঠানিক ঘোষণার বেশ কয়েক সপ্তাহ আগে থেকেই ভাইরাসটি সেখানে ছড়াচ্ছিল। বর্তমানে কঙ্গোয় আক্রান্তের সংখ্যা 1094 জন এবং মৃতের সংখ্যা 300-র কাছাকাছি পৌঁছেছে। ইবোলার বর্তমান প্রাদুর্ভাবটি মূলত বুন্দিবুগীয় প্রজাতির ভাইরাসের কারণে হচ্ছে, যার কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি। এটি মূলত শরীরের তরল পদার্থের মাধ্যমে ছড়ায় বিধায় সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। এরই মধ্যে প্রায় 80 জন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে অন্তত 17 জন প্রাণ হারিয়েছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মধ্যযুগের ইতিহাস, রঙিন কাঠের বাড়িঘর আর আধুনিক নগরায়নের অনন্য মিশেলে গড়ে ওঠা এক শহর, নাম পর্ভো। ফিনল্যান্ডের সবচেয়ে রঙিন ও প্রাচীন শহর বলেই পরিচিত। শহরটির অলিগলি হেঁটে এসে গল্প তুলে ধরছেন মহিউদ্দিন মধু। রঙিন কাঠের বাড়ি, সরু পাথরের রাস্তা আর শত শত বছরের ইতিহাস। প্রথম দেখাতেই মনে হবে কোনো রূপকথার রঙিন শহর সামনে এসে দাঁড়িয়েছে। ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলের শহর পর্ভো। ঢুকতেই চোখে পড়বে সারি সারি কাঠের বাড়ি। পুরনো শহরের আঁকাবাঁকা গলিতে ইতিহাস আর সংস্কৃতির মিশেল। পর্ভোর অন্যতম প্রতীক হল পর্ভো ক্যাথেড্রাল। পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা এই গির্জাটি প্রথমে নজর কাড়বে। এর ইতিহাসও প্রায় 700 বছরের পুরানো। ফিনল্যান্ডের দ্বিতীয় প্রাচীন শহরের নাম পর্ভো। এখানে কাঠের বাড়ির যে রঙিন দৃশ্য আর ইতিহাস ঐতিহ্যের যে মিশ্রণ, সেটি দেখার জন্য শুধু ফিনল্যান্ড নয়, অন্যান্য অনেক দেশ থেকেই এই শহরে আসেন। প্রতি বছর হাজার হাজার পর্যটক পর্ভোতে ভিড় করেন। পাথরের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ছোট ছোট ক্যাফে, শিল্পকর্মের দোকান এবং স্থানীয় রেস্টুরেন্ট ঘুরে দেখেন দর্শনার্থীরা। অনেকটা সুন্দর। এখানে আসলে পুরনো যে ঐতিহ্যগুলো আছে, কাঠের বাড়িঘর, সম্পূর্ণ ইউরোপিয়ান আগের যে ট্রেডিশনগুলো, সবগুলো এই পর্ভো সিটিতে সব সুন্দর লাগে। ছুটির সময় আমরা এখানে প্রায় সময় আসি, অনেক ভালো লাগে। কাঠের বাড়ি থেকে শুরু করে সবকিছু, পাশে লেক, অসাধারণ। মাইন্ড রিফ্রেশ করার জন্য আর কি এই জায়গাটা তুলনা নেই। এখানকার ঐতিহ্যটা একটু আলাদা। তো শহরগুলোতে গেলে যেটা হয় হচ্ছে সব আধুনিকতার ছোঁয়া পাওয়া যায়, বাট এইখানে আসলে আমরা একটু এদের আগের যে হচ্ছে ঐতিহ্যের জিনিসগুলো, সেগুলো একটা ছোঁয়া পাই আর কি। তো ওইখানে ভালোই লাগে পরিবার নিয়ে আসতে। শহরের মাঝখানে বয়ে চলা এক নদী, যার এক পাশে মধ্যযুগের ইতিহাসের আবহ, অন্য পাশে আধুনিক ফিনল্যান্ডের প্রতিচ্ছবি। একই শহরের ভেতরে দুটি ভিন্ন সময়ের গল্প। পুরানো আর নতুনের এই সহাবস্থানই পর্ভোকে অন্য সব শহর থেকে আলাদা করেছে। পর্ভো শহরটির ইতিহাস প্রায় 800 বছরের। 1346 সালে সুইডেনের রাজা ম্যাগনাস এরিকসন পর্ভোকে শহরের মর্যাদা দেন বলে স্থানীয় ইতিহাসে পাওয়া যায়। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, পর্ভো, ফিনল্যান্ড। আবারও বিশ্বকাপ ফুটবলের খবর। স্বাগতিক কানাডাকে 2-1 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্ব নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। হেরেও গ্রুপে দ্বিতীয় হয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে কানাডা। অন্যদিকে কাতারকে বিদায় করে রাউন্ড অফ 32 এর আশা বাঁচিয়ে রেখেছে বসনিয়া হার্জেগোভিনা। ভ্যাঙ্কুভারে বি গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি নকআউট পর্ব এক প্রকার নিশ্চিত করা স্বাগতিক কানাডা ও সুইজারল্যান্ড। কাতারের বিপক্ষে ড্র করে আসর শুরু করা সুইসরা যদিও পরের ম্যাচে বসনিয়াকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপের শীর্ষস্থানে উঠে আসে। স্বাগতিক কানাডার বিপক্ষে শুরু থেকেই আধিপত্য দেখায় সুইজারল্যান্ড।
যদিও ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। বল দখলে সুইসরা এগিয়ে থাকলেও গোলবারে অন টার্গেট শট বেশি রাখে কানাডা। দ্বিতীয়ার্ধে মাঠ নেমে ডেডলক ভাঙে রুবেন বার্গাস। শুরুর একাদশে জায়গা করে নেওয়া জোহান মানজাম্বির অ্যাসিস্ট থেকে সুইসদের লিড এনে দেন এই লেফট উইঙ্গার। 57 মিনিটে আবারও গোলের দেখা পায় সুইজারল্যান্ড। এবার স্কোরশিটে নাম লেখান মানজাম্বি নিজেই। ব্রেল অ্যাম্ব্রোলোর অ্যাসিস্ট থেকে কোনো ভুল করেননি ফেইবুর্গ ইয়াংস্টার। পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টা চালায় কানাডা। 76 মিনিটে প্রমিস ডেভিডের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও যা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে সুইজারল্যান্ড। আর গ্রুপে দ্বিতীয় হয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে যায় কানাডা। তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয় কাতার ও বসনিয়া হার্জেগোভিনা। ম্যাচের 29 মিনিটে এগিয়ে যায় বসনিয়া, গোল করে দলকে লিড এনে দেন আলাজে বেগোভিচ। এর 5 মিনিট পরে আবারও লিডে যায় এডিন জ্যাকোর দল। নিজেদের জালে বল জড়িয়ে ব্যবধান 2-0 করেন কাতারি ডিফেন্ডার সুলতান আল ব্রাকে। যদিও বিরতিতে যাওয়ার আগে ব্যবধান কমান আল হাইটস। 2-1 শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে লিড বাড়ায় বসনিয়া। 81 মিনিটে মামিকের গোলে বিদায় ঘণ্টা বেজে যায় কাতারের। অন্যদিকে গ্রুপে তৃতীয় হয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে বসনিয়া হার্জেগোভিনা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করায় উচ্ছ্বসিত কানাডার সমর্থকরা। সুইজারল্যান্ডের বিপক্ষে হারলেও গ্রুপ পর্বের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট দেশটির সমর্থকরা। নকআউট পর্বেও কানাডা দুর্দান্ত করবে বলে প্রত্যাশা তাদের। কানাডা থেকে আরও জানাচ্ছেন রাশেদ লিমন। কাঙ্ক্ষিত জয়ের দেখা না পেলেও আজকের ম্যাচ শেষে কিন্তু সন্তুষ্ট বলা যায় কানাডার সমর্থকরা। তারা বলছেন আজকে বিশেষ করে দ্বিতীয় অর্ধে কানাডা যেভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, 2টি গোল পরে 1টি গোল শোধ করেছে, তো সবকিছু মিলিয়ে কিন্তু তারা বলছেন যে কানাডা যেভাবে খেলছে এই খেলা যদি অব্যাহত থাকে, যেহেতু কানাডা দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করছে, তাহলে কিন্তু তারা আরো বড় চমক দেখাতে পারে। দর্শকদের মধ্যে হতাশা কিছুটা কম, তার মূল কারণ এর মধ্যে কোয়ালিফাই করেছে এবং এবার বিশ্বকাপে কিন্তু কানাডা বেশ কিছু বলা যায় রেকর্ড গড়ে ফেলেছে। এর মধ্যে কানাডা প্রথমবারের মতো পয়েন্ট পেয়েছে এই বিশ্বকাপে, কানাডা প্রথমবারের মতো জয়ের দেখা পেয়েছে এই বিশ্বকাপে এবং প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলছে, অর্থাৎ পরবর্তী রাউন্ডে খেলছে এই বিশ্বকাপে এবং প্রথমবারের মতো কিন্তু কানাডা স্বাগতিক হিসেবে তো আয়োজন করছে বিশ্বকাপ। তো সবকিছু মিলিয়ে কানাডা বলা যায় এই মুহূর্তে ম্যাচ হারলেও তারা কিন্তু মোটামুটি যে একটা আনন্দের সাগরেই কিন্তু ভাসছেন এখানে। I love the match. I'm ready to die for this country, man. I only came in the second half because I knew that we will win easy. The last couple of minutes were pretty good. They're a little slower in the beginning, but it was a good result. খেলোয়াড়রা যদি যে টিম স্পিডে খেলছে, বিশেষ করে দ্বিতীয় অর্ধের খেলা থেকে তারা যেটা বলছেন যে স্পিডে খেলছিলেন সেই স্পিড ধরে রাখতে পারে, তাহলে দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ যেই হোক তারা বলছেন যে কানাডা আরো বড় কোনো চমক দেখাতে পারে। সেক্ষেত্রে কানাডা আরো বলা যায় নতুন আরো কোনো ইতিহাস লিখতে পারেন এই তাদের নিজেদের মাটিতে। জনাথন ডেভিডের কথা তারা বলছিলেন। জনাথন ডেভিড আসলে কানাডা এই মুহূর্তে বলা যায় যে দর্শক সমর্থক যারা আছেন তাদের কাছে কিন্তু একদম সুপারস্টার পরিণত হয়েছেন এবং জনাথন ডেভিড যদি তার সেরা খেলাটা খেলতে পারে, কানাডা এই বিশ্বকাপে আরো বড় চমক নিয়ে হাজির হতে পারে। We're gonna beat Mexico. It's gonna be a hell on his life. They looked really good at the end. I think we're gonna play really well in the next round. সুইজারল্যান্ড প্রথম অর্ধে কিন্তু দুর্দান্ত খেলেছে। সুইজারল্যান্ডের দর্শক আমরা দেখেছি এখানে তুলনামূলক কম, তারপরে যারা খেলছেন তারা বলছেন দ্বিতীয় অর্ধে হয়তো বা পিছিয়ে পড়ার কারণে অনেকগুলো কাউন্টার অ্যাটাক ছিল, যে কারণে দ্বিতীয় অর্ধে একটু এলোমেলো হলেও সুইজারল্যান্ড যেভাবে খেলেছে, সুইজারল্যান্ড সমর্থকরা বলছে হয়তো তাদের হাত ধরেও এই বিশ্বকাপে নতুন কোনো ইতিহাস লেখা হতে পারে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। ফুটবল মহানায়কের জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ভক্তদের মাঝে রয়েছে উন্মাদনা। বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত সহ আর্জেন্টিনার অতিথিদের নিয়ে মেসির জন্মদিন উদযাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমর্থক গোষ্ঠী। ফ্ল্যাশ মব সহ সার্বিক আয়োজনে মুগ্ধ আমন্ত্রিতরা। আমি বিশ্বাস করি আর্জেন্টিনা আমরা জিতব। ঢাকায় এসে বাংলাটাও শিখে ফেলেছেন এই আর্জেন্টাইন। আত্মবিশ্বাসী এবারও ট্রফি নেবে লাতিন আমেরিকানরা। অন্তত মেসি জন্মদিন উদযাপন দেখে এতটুকু আত্মবিশ্বাসী হতেই পারে এই আর্জেন্টাইন প্রতিনিধি, যারা এবার শুধু বিশ্বকাপ দেখতে পাড়ি দিয়ে এসেছেন এতখানি দূরত্ব। এদিন তাদের সঙ্গে ছিলেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত।
শুধু কেক কাটা নয়, উদযাপনে ছিল ফ্ল্যাশ মব। পরের বার এমন আয়োজনে খুদ লিওনেল মেসিকেও দেখতে চাওয়ার দাবি। প্রতিনিধি দলও আশ্বাস দিলেন সে দাবি পৌঁছে যাবে আর্জেন্টাইন মহাতারকার অবধি। Messi, I don't know, pero me, yes, wow, too much people, a lot of people, fans. Next year, maybe, okay. Si se retira. অনেক ধন্যবাদ। Viva Argentina, viva Bangladesh, muchas gracias. অবশ্য এই উদযাপন সীমাবদ্ধ নয় শুধু রাজধানীতে। বুধবার বিকেলে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে কেক কাটা হয়েছে মেসির জন্মদিন উপলক্ষে। বার্থডে বয় না থাকলেও আনন্দের কমতি নেই। মেসি যেন তাদের ঘরেরই ছেলে। তার কাছে বার্থডে যদি চাইতাম, একটা ফ্যান মুভমেন্ট চাইতাম, আমরা আমাদেরকে সময় দিত, ওনার সাথে একটু কথা বলা, আড্ডা দেওয়া, এইটাই চাইতাম আমি, আর কিছু না। জন্মদিনে তার কাছে যা হচ্ছে এইবারের কাপটা যেন আর্জেন্টিনাই নেয়। প্রতি বছরই বাংলাদেশে উদযাপিত হয় লিওনেল মেসির জন্মদিন। ৩৯ পেরোলেন এই ফুটবলার। বিশ্বমঞ্চে লড়ে যাচ্ছেন আরও একটা শিরোপা জিততে। রাফি আমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভিনিসিয়াস ম্যাজিকে বাজিবাদ ব্রাজিলের স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল সেলেসাওরা। গ্রুপ চ্যাম্পিয়ন কার্লো আনচেলত্তি বাহিনী, সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। বেজিংয়ে তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা। আজ প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা, বিনিয়োগ ও কর্মসংস্থান। বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত। মোকাবিলায় এডিসের লার্ভার খোঁজে টাস্ক ফোর্স। গুলশানে অভিযানে রেস্তোরাঁকে জরিমানা, ম্যানেজারকে 2 মাসের জেল। কীটনাশক বিতরণ। নির্মাণের কয়েক মাসেই উন্নয়নের নামে ভেঙে ফেলা হয় সড়ক। সমন্বিত পরিকল্পনার অভাবে জনদুর্ভোগ। পরিকল্পনা অনুমোদন ও বাস্তবায়নে জবাবদিহিতার তাগিদ নগর বিশেষজ্ঞের। এবং সৌদি আরব থেকে প্রবাসীর মরদেহ পাঠানোর প্রক্রিয়া দীর্ঘ ও জটিল। পুলিশ রিপোর্ট, দূতাবাসের অনুমতি সহ পেরোতে হয় একাধিক ধাপ। বেশিরভাগ সময় স্বজনদেরই নিতে হয় পুরো দায়িত্ব। এই ছিল ভোরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। যশো, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।